ঠিক আছে, তাহলে শুরু করছি ফাইনালি। আচ্ছা, আজকে আমরা পার্সেন্টেজ ধরবো এটার পরে, ঠিক আছে? তো এগুলো আমি সেশন রেডি করে রেখেছি ওটার জন্য। বাট আগে আগের দিনের কোয়ারিজ গুলোতে ফিরে আসি। কোথায় গেল? এই যে, এই একটা পেজ দেওয়া ছিল। আচ্ছা, আর এই একটা পেজ দেওয়া ছিল। আচ্ছা, আর লাস্ট এই কোশ্চেনটা কি কেউ করেছো, পেরেছো কেউ? একটু জানাবে আনমিউট করে এটা যদি কেউ পেরে থাকো। হ্যালো, আমি কি অডিবল? না, হ্যালো। এটা তো করা হয়নি। এটা করা হয়নি। বেশ, ঠিক আছে। বেশ, আমি তাহলে এটা করাচ্ছি। হ্যাঁ, তো তোমরা সবাই দেখো, আগে কোশ্চেনটা দেখে নাও সবাই ভালো করে। বেসিক্যালি আমাদের করতে কি হবে, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 দেওয়া আছে, এটা আমাকে ইকুয়েশন নাম্বার 2 দেওয়া আছে। খুব ভালো কথা, এখানে একটা এক্স এর ভ্যালু বেরোবে, এখান থেকে আমার একটা ওয়াই এর ভ্যালু বেরোবে। খুব ভালো কথা। এবার এক্স আর ওয়াই এর মধ্যে আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে কম্পেয়ার। এক্স আর ওয়াই এর মধ্যে আমাকে তুলনা করতে হবে, কে বড় কে ছোট ইত্যাদি, এই জিনিসগুলোই আমার হচ্ছে মেনলি দরকার। চলো, তো এবার আমাকে একটু জানাও এই ইকুয়েশনটা কি ইকুয়েশন, কোয়াড্রেটিক হবে না লিনিয়ার ইকুয়েশন হবে? দেখা যাক, আমরা সলভ করি, আগে একটা জেনারেল ফরমেশনে নিয়ে আসি। তো দেখো, ভগ্নাংশের যোগ বিয়োগের কেস আছে, তো আমি এখান থেকে এলসিএম নিয়ে নিচ্ছি একটা, 3x ইন্টু 3x+7। এটা আমরা এখান থেকে এলসিএম দিলাম। ওপরে কত আসবে? 3x+7 ক্যান্সেল আউট করলে এটা আসবে 3x তার পুরোটার হোল স্কোয়ার। মাইনাস পড়বে 3x কেটে গিয়ে এটা চলে আসবে তোমার 3x+7, এই পুরোটার এখান থেকে হোল স্কোয়ার পড়বে। খুব ভালো কথা। ইজ ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু দিয়ে কি আসছে এদিকে, এদিকে হচ্ছে এক, সরি, ইজ ইকুয়াল টু এখানে 14 আছে, 14, চলো ঠিক আছে, বাদ দাও। আচ্ছা, এটা কত হবে এখান থেকে? তোমার 3x এর হোল স্কোয়ার, কিছু জিনিস আমরা দেখে নেবো। 9x² এখান থেকে আসবে, মাইনাস এখান থেকে কত হবে? 3x+7 পুরোটার হোল স্কোয়ার, তাহলে এটা হোল স্কোয়ারটা ভাঙলে 9x², প্লাস 2ab, তাহলে 3 দুগুণে 6, এবং 6 7 42, তাই তো? তাহলে 42x চলে আসবে, প্লাস 7 স্কোয়ার, মানে এটা 49 মতন চলে আসবে। হলো? বোঝাই যাচ্ছে +9x² আছে, আর এটা বেরোলে -9x² হবে, তাহলে এই দুটো আলটিমেটলি কি হবে? কেটে যাবে। কেটে গিয়ে উপরে কত পড়ে থাকবে? উপরে নেগেটিভটা যদি নেওয়া হয় তাহলে -42x +49, এরকম কিছু একটা থাকবে। থাকবে, খুব ভালো কথা, থাকুক। আচ্ছা, আর কি হতে পারে? নিচে কি আসবে? নিচে এখান থেকে চলে আসছে তোমার 3 3 9, 9x² প্লাস এটা চলে আসবে 3 7 21, 21x, এরকম কিছু একটা চলে আসছে। ভালো কথা। আর এখানে চলে আসছে তোমার 14, চলে আসছে 14। আচ্ছা, একটা কাজ করি, এইটা পুরোটা থেকে আমি যদি 7 কমন নিই, 7 কমন নেওয়া যাবে? 7 কমন নিলে এটা 7 6 42 হবে, এটা 7 7 49, এবং এটা 7 দুগুণে 14 হয়ে যাচ্ছে। বলো, এত অব্দি সবার ক্লিয়ার আশা করছি। তো হুম। তাহলে এবার কর্নার কর্নার যদি অ্যাড করি, 2 আর 9, এটা যদি গুণ হয়, তাহলে 9 2 গুণে 18, 18x² একটা আসছে। 21 2 গুণে 42, 42x একটা আসছে। ভালো কথা। এই সাইডে কি ছিল? -6x। -6x টা এদিকে যদি পাল্টা একদম টেনে নিয়ে চলে আসে একদম, তাহলে +6x হবে। আর এটা ছিল +7, তো +7টা চেঞ্জ হয়ে, না সরি, +7 কিন্তু হবে না, আমি একটু ভুল করেছি। ভুল করেছি, এটা এখানে প্লাসে মাইনাসে মাইনাসই হতো, এটা আমি লিখতে ভুল করেছি, এটা মাইনাস হবে। তো -7 ছিল, এটাও ঘুরে চলে আসলে এদিকে +7 চলে আসবে। ইজ ইকুয়াল টু কি থাকবে? 0 থাকবে, কারণ একটা সাইডকে পুরো খালি করে দিয়েছি। ফাইনাল ইকুয়েশনটা কি দাঁড়ালো? 18x² প্লাস 42x প্লাস 6x, মানে দাঁড়াচ্ছে 48x প্লাস 7 ইজ ইকুয়াল টু কত আছে? 0 দাঁড়াচ্ছে। এইটা আমার হোল ইকুয়েশন পেলাম। তো এটা একটা কি হলো? কোয়াড্রেটিক ইকুয়েশনে পরিণত হলো। কিছুই না, আমাকে এখানে যেটা খাটতে হলো, সেটা খাটনিটা কোথায়? এই কোয়াড্রেটিক ইকুয়েশনের আকারে এটাকে লেখার জন্য, এটাকে তৈরি করার জন্য আমাকে একটু খাটতে হলো। আর তোমরা বলবে, দাদা এত খাটবো কেন? এটা এটা এই কোশ্চেনটার ক্ষেত্রে খাটাখাটনি করা ছাড়া না একটুখানি জটিল আছে এটা করা। একটু অসুবিধা আছে, এখানে আমাকে একটু খাটতেই হবে। এটাতে কিছু করার নেই। কিন্তু খাটবার একটা বেনিফিটও আছে কি, এই কোশ্চেন গুলো সাধারণত দেখতে পাওয়া যায় মেন্স লেভেলে, এবং মেন্স লেভেল এক্সামে যখন কোশ্চেন গুলো আমরা দেখবো মেন্সে, কিন্তু আমরা পর্যাপ্ত সময়ও পাবো এটা করার জন্য। গট ইট? তাহলে এই পুরোটার 1 নম্বরটার আমি সলিউশন করে পেলাম কি, এইরকম একটা ইকুয়েশন আসছে। খুব ভালো কথা, এইটা একটা জায়গায় থামলাম। বলো সবাই, এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে দেখি? ফিরে আসি আমি কোশ্চেন, 1 মিনিট। হুম। এই পেজটা সবার ক্লিয়ার আশা করছি। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এবার ওয়াই এর পার্টটাতে চলে আসবো। ওয়াই এর পার্টটা করি একইভাবে, সেম প্যাটার্ন, সেম জিনিস ফলো করব আমরা ওয়াই এর ক্ষেত্রে। কি হবে? তোমার ওইখান থেকে যদি এটা এলসিএম নিই, তাহলে ওয়াই ইন্টু 18y - 5, এরকম কিছু একটা দাঁড়াবে। খুব ভালো কথা। এটা কেটে গেলে এখানে ওয়াই স্কোয়ার থাকবে,
মাইনাস থাকবে এবং 18y মাইনাস 5 এইটার হোল স্কোয়ার চাপবে, ঠিক আছে? এইটার আমার হোল স্কোয়ার চাপবে, খুব ভালো কথা, ইজ ইকুয়াল টু 2 থাকবে, থাকুক। আচ্ছা, এবার এখানে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম সাউন্ড করবে। কিরকম হবে জিনিসটা একটু দেখতে হবে আমাকে এখান থেকে। ওয়াই স্কোয়ার মাইনাস 18y তার হোল স্কোয়ার, এরকম করে একটা জিনিস চলে আসবে, দেখা যাক, একটু লেন্দি হতে পারে জিনিসটা। 1 মিনিট, লেন্দি হতে পারে, লেন্দি হতে পারে। কিন্তু লেন্দি না করে আমরা এখানে একটা কায়দাও করতে পারি। সেটা কি করতে পারি, আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা লাগাতে পারি কিনা। এইটাকে যদি ধরে নিই পুরো একটা a স্কোয়ার, আর এটাকে যদি ধরে মনে করি বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমার কি হয়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই ফর্মুলাটা আমরা লাগাতে পারি কিনা সবাই বলো। হ্যাঁ। এটা লাগাবো কেন, এই ফর্মুলাটা দেবো কেন, এই ফর্মুলাটা দিলে পরে আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে একটু ইজি হতে পারে। তাও আবার দেখে নেবো ইজি কি হবে। যদি a প্লাস বি করি তাহলে কত হবে, এটা 19y হবে মাইনাস 5 হবে, ভালো কথা, এটা কোন একটা জায়গায় লিখছি, 19y হবে, সরি 19y মাইনাস 5 হবে। আর যদি আমি এখান থেকে a মাইনাস বি করি তাহলে y মাইনাস 18y, মাইনাস 18y মানে এটা মাইনাস 17y হয়ে গেল। আর মাইনাস মাইনাস 5 মানে মাইনাস মাইনাস প্লাস 5 হয়ে গেল, তো 5 মাইনাস 17y, তাহলে এই দুটো গুণ অবস্থায় আসছে। নিচে আছে 18y মাইনাস 5, খুব একটা উপকার কিন্তু আমার নজরে আসছে না, তাই এটাকে আমরা এরকম করে করে আর লাভ নেই, কারণ আলটিমেটলি ওটাকে গুণই করে দিতে হবে যা দেখছি। তো ক্যালকুলেশনের এই অ্যাপ্রোচ গুলোকে বুঝতে হবে যে কোন জায়গায় কোনটা আমার করা যেতে পারে। দু রকমই করতে পারি এখানে, নর্মাল স্কোয়ার গুলো ভেঙেও করতে পারি, আবার এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা তো লাগাতে পারি। কিন্তু ফর্মুলা লাগিয়ে যখন দেখলাম আমার কোনো লাভ নেই, একটা হয় কি ফর্মুলা লাগিয়ে এমন একটা ফ্যাক্টর আসলো যে উপর নিচে কিছু কেটে কুটে গেল, তাহলে সুবিধা হতো। কিন্তু সেটা যখন হচ্ছে না তখন আমার শুধু শুধু খেটে লাভ নেই। ওকে, আমরা তাহলে কি করতে পারি, আমরা নর্মাল ভাঙবো। উপরে আসছে ওয়াই স্কোয়ার, আচ্ছা ভেতরে 18y তার 18y মাইনাস 5 তার হোল স্কোয়ার, তাহলে এটা কি হবে, প্রথমে 18y স্কোয়ার আসবে, 18y তার হোল স্কোয়ার, 18 স্কোয়ার কে বলতে পারবে আমাকে কত হয়? 324। 324। 324। ওয়েল ডান, 324। তো এটা হয়ে গেল। আচ্ছা, মাইনাস আছে 18y মাইনাস 5, তাহলে মাইনাস 2ab, তাহলে 2 মানে কত, 5 দুগুণে 10 ইন্টু 18, তাহলে 180y মাইনাস 180y এখান থেকে আসলো, খুব ভালো কথা। প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মানে কত, 25 হবে, এটা হয়ে যাবে এখান থেকে প্লাস 25 চলে আসলো, খুব ভালো কথা। নিচে যেমন আছে যা আছে থাক। আচ্ছা, এবার যদি মাইনাস করি তাহলে মাইনাস করলে ব্যাপারটা কিরকম দাঁড়াবে, ওয়াই স্কোয়ার মাইনাস 324 ওয়াই স্কোয়ার, মানে এটা দাঁড়াবে তোমার মাইনাস 323 ওয়াই স্কোয়ার, থাকুক। মাইনাসে মাইনাসে প্লাস হবে 180 ওয়াই, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হবে 25, ইজ ইকুয়াল টু কত দাঁড়াবে জিনিসটা, ইজ ইকুয়াল টু দাঁড়াবে, দেখো এখান থেকে মাল্টিপ্লাই করলে কত হবে, 18y স্কোয়ার হবে ইন্টু 2 হবে, তাহলে আলটিমেটলি কত হবে, 18y স্কোয়ার ইন্টু 2 করলে 36y স্কোয়ার হওয়া উচিত। দেখে নাও, কোনো ডাউট থাকলে বলো। 18y তার স্কোয়ার ইন্টু 2 করলে এটা আসবে। এই সাইডটা কত হবে, মাইনাস 5y ইন্টু 2 করলে কত হবে, মাইনাস 10y হয়ে যাবে, মাইনাস 10y, এত দূর অব্দি আসলো, আসুক। এবার আমাকে কি করতে হবে, করণীয় একটাই, যে সবকটাকে একটা সাইডে আনতে হবে। আমি এক কাজ করছি, এগুলোকে এই সাইডে নিয়ে যাচ্ছি। তো 323 এদিকে গেলে প্লাস হবে, 323 আর 36 যোগ হবে, কত হবে, 323 আর 36 যোগ করলে 323 আর 6 329 প্লাস 30 359, তাহলে 359 তার ওয়াই স্কোয়ার এটা আসলো। প্লাস 180 ওয়াইটা মাইনাস 180 আই হবে, মাইনাস 180 মাইনাস 10 এটাও যোগ হয়ে যাবে, মাইনাস থেকে গিয়ে 180 প্লাস 10 করলে 190 ওয়াই হবে, মাইনাস 25টা এদিকে এসে প্লাস 25 ইজ ইকুয়াল টু 0 এরকম আকারে চলে আসবে। এইটা আমার হোল ইকুয়েশন দাঁড়ালো, গট ইট। এইটা একটা ইকুয়েশন আমি পেলাম এখান থেকে। আর একটা ইকুয়েশন পেয়েছিলাম যে 18x² প্লাস 48x প্লাস 7। এবার দেখো, এটা আমি এই ইকুয়েশনটা এখানে লিখছি, তাহলে তোমাদের একটুখানি বুঝতে সুবিধা হবে। 18x² প্লাস 48x প্লাস 7, 48x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো এই দুখানা ইকুয়েশন আমি পেয়েছি। তো এই ইকুয়েশনের আমার রুটস গুলোর সিম্বল কি হবে বলতো, সাইন কি হবে, দুটো রুটের সাইন কি হবে এখানে, মাইনাস হবে। দুটোই মাইনাস হবে। আর এই ইকুয়েশনটার ক্ষেত্রে কি সাইন হবে কে বলতে পারবে, রাজন্যা বাদে। প্লাস। প্লাস প্লাস। দুটোই প্লাস প্লাস হবে, ওয়েল ডান, ঠিক আছে। তো এবার দেখো, এক্স এর সাইডে দুটো রুটই আমার নেগেটিভে আসছে, ওয়াই এর সাইডে দুটো রুটই আমার পজিটিভে আসছে। তো সিম্পল ব্যাপার যে এক্স লেস দেন ওয়াই হবে, এটা আমি বলতেই পারছি, আর আমার এখানে রুটস ক্যালকুলেশন করার দরকার নেই। নইলে পরে এত ক্যালকুলেশনের পর যদি এই ইকুয়েশনটাকে আমাকে যদি ক্যালকুলেট করে রুট বার করতে হতো, তাহলে করে আমি বলতাম এক্সামিনার আমার সঙ্গে অন্যায় করছে, অবশ্যই বলতাম। কিন্তু এখানে ঘটনাটা কি ঘটলো,
প্রথম দফায় আমাকে দিয়ে বেশি খাটিয়ে নিল, ঠিক কথাই, কিন্তু সেই খাটাখাটনি করার পর আমার আলটিমেটলি যে সুবিধাটা হলো, পরে গিয়ে কিন্তু আমাকে খাটতে হলো না, কারণ সাইন্স গুলোই এমন আসলো, তাতে করে আমার পুরো ইকুয়েশনটা সাইন দেখেই কাজ হয়ে গেল। গট ইট? অর্থাৎ এখানে আমার মেইন চ্যালেঞ্জটা কি ছিল, যে ভগ্নাংশ আকারে দেওয়া আছে, ভগ্নাংশটাকে সিম্পলিফাই করে আমাকে কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মটা আনাটুকুই আমার কাজ ছিল, ওতেই আমার কাজ হয়ে গেল, আর কিন্তু কিছু করতে হলো না। বোঝা গেল? তাহলে এরকম টাইপের কোয়েশ্চেন তো থাকবে, অবশ্যই এগুলো মেন্সে থাকবে, প্রিলিমস। সবাই কি বুঝতে পেরেছো? কেউ না বুঝে থাকলে একটুখানি হুম। আমাকে জানিও, যে না এটা বুঝলাম না, কিছু অসুবিধা আছে, তো কি অসুবিধা আছে সেটা একটু জানিও। ওকে। আচ্ছা প্রিয়াঙ্কা, তোমার হয়তো মনে হতে পারে এই কোয়েশ্চেনটা কি হলো, কি করলাম আমরা এতক্ষণ, হয়তো তুমি মাথায় ঢুকবে না, হয়তো বুঝতে পারবে না, বোঝার চেষ্টাও করো না, যদি না বুঝতে পারছো তাহলে বোঝার চেষ্টা করো না। ঠিক আছে, ডোন্ট ওয়ারি। তুমি কোয়াড্রেটিক ইকুয়েশন আমাদের যে লাস্ট ক্লাসটা হয়েছে, সেই ক্লাসটা যদি তুমি দেখবে, তারপর তুমি যখন এখানে মানে অ্যাটেন্ড করবে, এটা যখন দেখবে, তখন তুমি ভালোভাবে বুঝতে পারবে জিনিসগুলো কোনটা কি হলো এবং কেন হলো। ঠিক আছে? ওকে। ওকে। এই কোশ্চেনটার পর আমাদের এই একটা পেজ তোমাদের জন্য দিয়েছিলাম। আচ্ছা, এই পেজটার মধ্যে আমি দেখতে পাচ্ছি 30 থেকে 35 অব্দি আছে, তো বলো 30-এর কোশ্চেনটা কি সবাই পেরেছো? আগে আমাকে একটুখানি জানাও, কে পারোনি আগে বলো। এগুলো কি শ্রীধর আচার্যর ফর্মুলা দিয়ে ইজি হবে তো? উম, শ্রীধর আচার্য দিয়ে ইজি হবে, ঠিক কথাই, ঠিক কথাই, কিন্তু আমার এখানে দেখো, আমার এখানে শ্রীধর আচার্য অ্যাপ্লাই করলে না ব্যাপারটা কি হবে, অনেকটা লেন্দি হয়ে যাবে, ওই জন্য শ্রীধর আচার্যের দিকে আমরা যাব না। আচ্ছা, আমি বরং এগুলো সবগুলোই সলভ করছি, কারণ তোমরা হয়তো অনেকে হয়তো সলভ করে থাকতে পারো, কিন্তু হয়তো লেন্দি জিনিস হয়ে গিয়ে থাকতে পারে, তো সেটার জন্য আমি একটু সলভটা করছি, সবাই একটু হ্যাঁ। দেখে নাও, ঠিক আছে? তো 30 নম্বর কোয়েশ্চেনটা হাত লাগাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি কি করব, সাইন্স দেখবো, বলো এটার এই 1 নম্বর ইকুয়েশনের সাইন কি হবে রুটের, আমাকে সুশোভন বলবে এটা। দাদা মাইনাস মাইনাস। অবশ্যই মাইনাস মাইনাস, ওয়েল ডান। এবং পরেরটাও তাহলে মাইনাস মাইনাসই হবে, কারণ সেম ফরম্যাটেই রয়েছে ইকুয়েশন গুলো। আচ্ছা, এবার আমরা কি করব, ফ্যাক্টরস বানাবো। কি করতে হবে, আমাকে প্লাসের আকারে ফ্যাক্টর বানিয়ে 149 আনতে হবে, আর হাতে কি আছে, 99 আর 56। আচ্ছা, 99 দিয়ে এটা তো ডিভাইড হবে, এটা তো বলা বাহুল্য, 99 দিয়ে এটা ডিভাইড হবে, আর এটা 156 দিয়ে আমার ডিভাইড হচ্ছে, রাইট? 156 দিয়ে এটা আমাকে ডিভাইড করতে হবে, যেহেতু এক্স স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ারের সঙ্গে লেগে আছে। তো ফার্স্ট এটা 99 আর 56, তো 99 ইন্টু 56, এটাকে আমাকে ফ্যাক্টর করতে হবে। 99 কে আমি 9 ইন্টু 11-তে ভাঙছি, আর 56টাকে আমি আপাতত 7 ইন্টু 8-এ ভাঙছি, দেখি 149 আমি আনতে পারি নাকি, আমাকে 149 আনতে হবে, প্লাসে রাখতে, চলো দেখা যাক। যদি করি 7 9 63 এবং 8 11 88, তো 88 করলে লাস্টে দেখো 8 আসছে, আর 8 আর 3 যোগ করলে 11, মানে লাস্টে 1 চলে আসবে, কিন্তু আমার লাস্টে 9 দরকার, তাই এই প্রকল্প আমাকে বাদ দিতে হবে। আচ্ছা, আর কি করা যেতে পারে, আর করা যেতে পারে, আমি যদি করি ধরো 7 11 77 এবং 8 9 72, এই যে 7 11 77 এবং 8 9 72, এটা যদি করি তাহলে যোগ করলে 7 2 9 7 7 14, 149 মিলে যাচ্ছে, সিম্পল। তাহলে আমার কি চাই, 77 আর 72। অলওয়েজ বড় রুটটাকে আমরা আগে লিখবো, ছোট রুটটাকে আমরা একটু পরে লিখবো, ঠিক আছে? সবসময় এটা আমরা প্র্যাকটিস মেনটেন করবো, বড়টাকে আগে ছোটটাকে পরে, কারণ পজিটিভের ক্ষেত্রে ছোট বড় আগে লেখো, প্রবলেম নেই, কিন্তু নেগেটিভ যখন যখন মাইনাসের আকারে করতে হবে, তখন অবশ্যই বড় থেকে ছোটটা মাইনাস করে লিখতে হবে, তাই বড় আগে ছোট পরে, এই প্র্যাকটিসটা আমাদেরকে কিন্তু রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, নইলে পরে রুটস ভুল হয়ে যাবে, কারণ এটা আমাকে কেউ সম্ভবত অদৃশা আমাকে কিছু সলিউশন করে পাঠাচ্ছিল ফটো তুলে, তো তখন আমি খেয়াল করলাম ও ছোট রুট গুলোকে আগে লিখেছে, বড় গুলোকে পরে লিখেছে, তো যে কারণে আমি ভেবে রেখেছিলাম যে এটা পরের ক্লাসে ডিসকাশন হলে আমি এটা জানাবো, সবাই যেন এটা ইয়ে করছে, ঠিক আছে? ওকে। আচ্ছা। ওকে, চলো দেখা যাক কি হচ্ছে এখান থেকে। তো এটা একটা পেলাম। পরের রুটটা কি হচ্ছে, 156 আর 132 হচ্ছে। আমার কাছে কি আছে, 156 আছে, ইন্টু 132 আছে, আর এটাকে আমাকে ফ্যাক্টরাইজ করে প্লাসের আকারে চাই হচ্ছে 287 আমাকে আনতে হবে, খুব ভালো কথা। আচ্ছা, 156 এবং 132, তো 156কে আমি কিভাবে ভাঙতে পারি, আমি একটু একটু এটা নাস্তানাবুদ হতে হবে, আমি বুঝতে পারছি। একটু বড় সংখ্যা দিয়ে আমরা ভাঙার চেষ্টা করব। 11 12, 12 1 12, দেখো 12 দিয়ে ভাঙছে, কিন্তু 12 দিয়ে যদি 156কে ভাঙি তাহলে 12 ইন্টু 13 আকারে ভাঙছে, তাই কি না?
কারণ আমি 2 দিয়ে করতে পারতাম, আমি 4 দিয়েও চেষ্টা করতে পারতাম, কিন্তু আমি দেখছি একটু বড় দিয়ে করি। কারণ কি, বড় সংখ্যাগুলোর কম্বিনেশন করে এটাকে আনতে একটু সুবিধা হবে বলে মনে হচ্ছে আমার। তো 156 দিয়ে যখনই আমি এটা জোড় সংখ্যা আছে লাস্টে, তো কি করবো, আমরা একটা জোড় সংখ্যা দিয়ে ট্রাই করার চেষ্টা করলাম, 12। তো 12 দিয়ে যখন 11 দিয়ে করে দেখছি মিলছে না, 12 দিয়ে করলে দেখলাম যে 12 কে 12, তাহলে 15 থেকে 12 গেলে 3 আর 6, তাহলে 3 12 36, 13 মিলে যাচ্ছে এখান থেকে। 132টাকে আমরা দেখেই বুঝতে পারছি এটা 12 ইন্টু 11 কম্বিনেশন হবে, কারণ এটা আমরা জানি 132 12 ইন্টু 11 কম্বিনেশন, কারণ 11 এর মাল্টিপল। 132 হচ্ছে 11 এর মাল্টিপল, এইভাবে আমরা করতে পারবো। এবার আমাকে দেখতে হবে কি কি কম্বিনেশন করা যায়। এই যে এই 12 ইন্টু 13, 12 ইন্টু 11, তো একটা কাজ করছি, 12 ইন্টু 12 144 হয়, এটাকে হয়তো আমি পিক আপ করলাম। 13 ইন্টু 11 করলে কত আসবে, 11 এর রুল হিসেবে যদি দেখি, তাহলে 13 ইন্টু 11 করলে 13, এখানে 13, তাহলে 143 চলে আসবে, 143। দুটোকে যদি যোগ করি, তাহলে 4 আর 3 7, 4 আর 4 8, 1 আর 1 2, 287, কি সুন্দর মিলে গেল। সিম্পল ব্যাপার। তাহলে বুঝতে পারছো, বড় বড় ফ্যাক্টরাইজেশন থাকলে পরে আমরা যদি এরকম করে ভাঙার চেষ্টা করি, অতি ছোট ছোট সংখ্যার গুণফল আকারে না লিখে যদি একটু বড় বড় কিছু সংখ্যার গুণফল আকারে ভাঙতে পারি, তাহলে ব্যাপারটা কিন্তু অনেক তাড়াতাড়ি মিলে যাওয়ার চান্সেস তৈরি হচ্ছে। ঠিক আছে, তো 144 প্লাস 143 এই কম্বিনেশনটা আমার চাই। 144 প্লাস 143 এটা আমার আসলো, ঠিক আছে। ওকে, চলো এবার তাহলে কি করতে হবে, 99 তলায় আছে, এখানে 156 আছে, তো এমন একটা কমন মাল্টিপল আমার দরকার, যেটা উপর নিচে এখানে মাল্টিপ্লাই করলে এখানেও নিচে যা সংখ্যা আসবে, এখানেও কিন্তু তাই সংখ্যাই থাকা দরকার। তার জন্য কি করব, আমরা 99 আর 156 এর একটা ছোট্ট মতো এলসিএম নিয়ে নেব। এলসিএম নিয়ে নেব, এলসিএম নিয়ে কি আমরা পার করতে পারবো, দেখা যাক। 3 দিয়ে নিতে হবে, এটা 33, এটা 3 5 15, 3 2 6, এটা গেল, ভালো কথা। আর কি কোনোভাবে কাটছে, আই ডোন্ট থিঙ্ক আর কোনোভাবে জিনিসটা কাটা যাবে বলে, আর কোনোভাবে কাটা যাবে না। কিন্তু একটা সলিউশন পেলাম, এখানে 99 আছে, তাহলে দেখো 33 থেকে 99, তাহলে আর 52 গুণ করতে হবে, মানে এই সাইডটাতে আমার গুণ করতে হচ্ছে 52 করে দিলাম, ভালো কথা থাকুক। আর এই সাইডে কত, 156 আছে, 156 মানে দেখো 52 তিনে হয় 156, 3 দুগুণে 6, 3 5 15, তাহলে বাকি 33 রইলো। তাহলে 33 এদিকে আমাকে মাল্টিপ্লাই করতে হচ্ছে, তাহলে আমার কাজ মিটে যাচ্ছে। গট ইট, গট ইট। এবার প্রশ্নটা হচ্ছে, তাহলে দাদা এটা তো খুব বড় হয়ে যাচ্ছে, আমি তাহলে করব কি করে, আমি তাহলে এখানে করব কি করে, এটাই প্রশ্ন হতে পারে অনেকের, হ্যাঁ কি না, তাই তো, বড় হয়ে যাচ্ছে। তো এটা বড় হয়ে গেলেও এখানে জিনিসটা একটা আমরা ছোট্ট রকম জিনিস অ্যাপ্লাই করে করতে পারবো। দেখো, এখানে অলরেডি 144 আছে, এখানে অলরেডি 143 আছে, ঠিক আছে। এইটাকে আমি যদি 33টাকে নর্মালি যদি ভাঙি, 3 ইন্টু 11, 3 ইন্টু 11 এরকম হচ্ছে। তো 144 এর মোটামুটি এটা এখানে হচ্ছে অ্যাপ্রক্সিমেশনের বুদ্ধিগুলো একটু কাজে লাগাতে হবে, একটা যে অ্যাপ্রক্স আইডিয়া নি। তাহলে 140-এর 3 গুণ করলে 144টাকে 140-এ ধরে 140-এর 3 টাইম করলে কত আসছে, 420 চলে আসছে। মানে এটা তো মানে গ্রেটার দেন 420 এরকম কিছু একটা আসছে, যদি আলটিমেটলি মাল্টিপ্লাই করা হয়, এই সাইডটাতে 420-র বেশি কিছু আসছে। আর এটাও 143, মানে এটাও ঘুরিয়ে ফিরে ধরে নাও ওই 420-র বেশি কিছুই থাকবে, মানে দুটোই আমার 420 থেকে বেশি কিছু জায়গায় বিলং করছে। এই সাইডটা চেক করো, 77 ইন্টু 52 আছে, ঠিক আছে, 77 ইন্টু 52। তো মোটামুটি যদি 52 ইন্টু 7 ইন্টু 11 এরকম আকারে যদি লেখা হয়, তাহলে কি হবে, 52 ইন্টু 7 আমরা করতে পারবো সহজেই, 50 প্লাস 2 যদি ভাঙি, তাহলে কি হবে, 50 ইন্টু 7 হচ্ছে 350, এবং 7 দুগুণে 14, কত আসছে এখান থেকে, 364, 364 আসছে, ভালো কথা। 364 ইন্টু আবার হচ্ছে 11 এর রুল কাজে লাগাতে হবে, 364 ইন্টু 11 লাগালে পরে এরকম চলে আসছে। এটা তো আমরা জানি, 4 6 4 10 জনের হাতে 1, 6 1 7 7 3 10 জনের হাতে 1, তাহলে 4004। এখানে মোটামুটি আমার 4004 মতন চলে আসছে, ভালো কথা। আর এখানে কত মাল্টিপ্লাই করছি, 72 ইন্টু 52। এবার দেখো 72 কি 77 থেকে ছোট, মানে 4004 এর ধারে কাছে, ধরো সামথিং 4000 সামথিং এর ধারে কাছে এটা ঘোরাফেরা করবে, বোঝাই যাচ্ছে, মানে একটা অ্যাপ্রক্স আইডিয়া পেয়ে যাচ্ছি। আচ্ছা চলো, আচ্ছা এখানে আরেকটা গল্প, সেটা হচ্ছে কি, আমি কি মাল্টিপ্লাই করেছিলাম যেন এখান থেকে, 1 মিনিট, এখানে 3 ইন্টু 11 ছিল, তাই তো। এখানে যদি আমি ধরো এটা এটা নর্মালি 420 এসেছিল, তো 420-র সঙ্গে আমরা যদি আবার 11 এর রুল লাগাই, তাহলে 0 2 4620, মানে 4620। এটা শুধু 420-তে ক্ষান্ত হলে চলবে না, কারণ 11টাও একটা আছে। তো এটা 4620, তার থেকেও সামথিং বেশি আসবে, এবং এটাও ধরে নাও তার থেকে বেশি সামথিং কোনো জায়গাতেই বিলং করবে, কারণ 144 143 কাছাকাছি আছে। তো যাই করো তাই করো, এই পার্টটায় নিউমেরিক্যাল ভ্যালু অলওয়েজ এই পার্টটাতে কি হবে, ছোটতেই থাকবে, লেস দেনে থাকবে, রাইট।
এবার আমি যদি এক্সাক্ট ভ্যালু গুলো ক্যালকুলেট করি, ধরো এক্সাক্ট ভ্যালু গুলো যদি ক্যালকুলেট করি, আমি একটা কুইক ক্যালকুলেশনের ক্যালকুলেটর ইউজ করছি এখানে, যদিও এটা উচিত নয়, তাও করছি। 52 × 77, এটা এক্স্যাক্টলি 4004ই আসছে। আর 52 × 72 করলে এটা তোমার 3744 আসছে। এইটার এক্সাক্ট ভ্যালু আসছে কত? এটার এক্সাক্ট ভ্যালু আসছে আমার 3744। আসুক, এটা কত আসছে? 1 মিনিট, এটা কত আসছে? 144 × 33, 140, 4752। 4752। তো যেটা বলেছিলাম 4620 থেকে বেশি যাবে, তাহলে 4752 মতন এটা এখানে আসছে, খুব ভালো কথা। আর যদি আমরা 143 দিয়ে করি, তাহলে জাস্ট ওই কাছাকাছির মধ্যেই থাকবে, 4719, 4719। 4719। তো যেটা বলেছিলাম যে ধারে কাছেই থাকবে এই সংখ্যাগুলো। তো মোদ্দা কথা আলটিমেটলি কি, যে এই পার্টে যে সংখ্যাগুলো এসছে, এর নিউমেরিক্যাল ভ্যালু অলওয়েজ লেস দেন দিস পার্ট, রাইট? এবার যেহেতু নেগেটিভে আছে, তাহলে আমরা কি জানি যে সংখ্যাগুলো ছোট এসছে মানে যেহেতু নেগেটিভে আছে, তখন এটা রিলেশনটা অ্যাকচুয়ালি কি হবে? উল্টে গিয়ে গ্রেটার দেন হয়ে যাবে। তাই আমরা এখানে বলতে পারি রিলেশনটা হবে এক্স গ্রেটার দেন ওয়াই, একই না? এবার মনে হতে পারে হ্যাঁ। যে এটা অনেক লেন্দি হলো, ব্যাপারটা প্রচন্ড ইয়ে হয়ে গেল, এর থেকে শর্ট কিছু হবে না? না, এর থেকে শর্ট আর কিছু হওয়া সম্ভব নয়। হ্যাঁ, এর থেকে শর্ট আর কিছু হওয়া সম্ভব নয়। কারণ হচ্ছে এই কোশ্চেন গুলো তুমি জানো, এটা জানতে হবে যে মেন্স লেভেলের কোশ্চেন এগুলো। এগুলো আমরা দেখবো কোথায়? এগুলো আমরা দেখবো মেন্স, ঠিক আছে? তো মেন্সে যখন দেখবো, তখন এইটুকুনি ক্যালকুলেশন ফেয়ার এনাফ করা যেতেই পারে। মেন্স যেখানে তোমাকে এমন এমন কোশ্চেন দেবে যে তুমি করার মতন, মানে ডিআই দেখবে এমন আসছে, অ্যারিথমেটিক এমন আসছে, তুমি অতগুলো হাতই লাগাতে পারছো না, ঠিক আছে? তো তখন তোমার মার্কস তোলার জায়গা হয়ে দাঁড়াবে কোয়াড্রেটিক ইকুয়েশন, সিম্পলিফিকেশন, নাম্বার সিরিজ থেকে আসা কিছু কোশ্চেন, সেগুলো তোমার মার্কস তোলার একটা জায়গা হয়ে দাঁড়াবে। আইবিপিএস পিও বা এসবিআই পিও পয়েন্টস এর যে মেন সেকশন থাকে, তো সেইখানে কিন্তু লোকে ডাবল ডিজিট নাম্বার তুলতে হিমশিম খেয়ে যায়, মানে 10 পেতে হিমশিম খেয়ে যায়, ভাবতে পারছো? তো সেরকমই লেভেলের পেপার হয়ে থাকে, কিছু কিছু শিফটে প্রচন্ডই ডিফিকাল্ট পেপার আসে। তো সেই জায়গাতে এমন অবস্থা হয় যে গোনাগুনতি 8-9টা হয়তো স্পিড ম্যাথস এর কোশ্চেন এসে, সেগুলোই করতে পারছো। এবং গোটা যে তোমার 50 মিনিট টাইম যেটা থাকবে, বা 45 মিনিট, এক্সাম টু এক্সাম ভ্যারি করে, যেটা থাকবে সেটা পুরোটাই দেখা যাচ্ছে তুমি এই কোশ্চেন গুলো করার জন্যই লেগে যাচ্ছে তোমার। আর বাকি কোনো ডিআই পে ট্রাই করে হয়তো একটা একটা আধটা হয়তো করতে পারলে তো ঠিক আছে। তো তাই মেজরিটি অফ টাইমটা তোমার এইসব কোশ্চেন করার পিছনে তুমি পাবে। তাই এইটুকুনি ক্যালকুলেশন তোমার তখন কিন্তু ফেয়ার মনে হবে, কারণ তুমি পর্যাপ্ত সময় পাবে সেগুলো করার জন্য। বোঝাতে পারলাম? হুম। ওকে, আচ্ছা। তার মধ্যে কিছু মডিফাইং অ্যাপ্রোচ হতে পারে কি, এই যে মাল্টিপ্লিকেশনের যে বিশ্লেষণগুলো, উৎপাদকগুলো 156 132 টাকে এবার 12 13-তে ভাঙলাম, 132 টাকে 12 11-তে ভাঙলাম, এইগুলো কিছু কিছু 156টাকে দেখাচ্ছে 2 দিয়ে কাটতে 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 অনেক বড় হয়ে গেল, ওরকম করে করব না। আমরা একটু বড় সংখ্যার উৎপাদকে ভাঙার চেষ্টা করব, কারণ বুঝতেই পারছি এখানে বড় বড় ভ্যালু জানতে হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখানে মোটামুটি এবার একটু সিলেক্টিভ দেখবো। এগুলো তোমরা এবার নিজেরা প্র্যাকটিস করো, নিজেরা প্র্যাকটিস করতে পারো, কারণ অ্যাপ্রোচ এটাই থাকবে প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে। শুধু একটু ক্যালকুলেশন ফিল হতে পারে, ক্যালকুলেটিভ ফিল হতে পারে, তো তাতে করে ঘাবড়ানোর কিছু নেই। ওকে, যেমন এই কোশ্চেনটা পারার মতন আছে। এইটা কেমন হবে? এইটারও উৎপাদক ভাঙতে পারলে এটা পেরে যাবে। এই কোশ্চেনটা, এইটাতে দেখি, উম এই কোশ্চেনটা ভালো কোশ্চেন আছে, এই কোশ্চেনটাতে একটু হাত লাগানো দরকার আছে, ঠিক আছে? এটা আমি দেখছি। ওকে, আচ্ছা। এইটা আগের দিন দেখিয়েছিলাম, 34 কোশ্চেনটা আগের দিন হয়ে গেছিল, আমার মনে পড়ছে। 34টা দেখেছিলাম। 35 এরটাও তো ইজি ছিল। 35 এরটা কি ছিল? 781, আমার তো মনে পড়ছে। এটা কি দেখিয়েছিলাম? 35 এরটা মনে হয় দেখাইনি। 35 এরটা ক্যান নট বি ডিটারমাইন্ড হচ্ছে। সিএনডি হচ্ছে না? হ্যাঁ, সিএনডি তো হবে, কারণ এটা হুম। তো সায়েন্স দিয়ে হয়ে যাচ্ছে, প্লাস আর প্লাস। না 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 না, ক্যান সিএনডি দিয়ে কি বলতে পারবো প্লাস আর না, আমাকে শুধু রুটস মানে সাইন দিয়ে বলতে পারবো, আমাকে রুটস ক্যালকুলেশন করতে হবে, রুটস আমাকে বার করতে হবে। তবু এটা সম্ভব করা, এটা এমন জটিল কিছু নয়। এখানে চ্যালেঞ্জিং বলতে 33 এরটা একটুখানি আমার ঠিকঠাক লাগছে, এটা আমি করিয়ে দিচ্ছি। দেখ, কোয়েশ্চেন আছে 36 x⁴ প্লাস 369 x² প্লাস 900 ইজ ইকুয়াল টু 0, এটা আছে, ভালো কথা। এবার এখান থেকে কি করতে হবে আমাকে? প্রথমত তো আগে এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মে আনতে হবে, রাইট? x⁴ এরকম করে থাকলে তো চলবে না। তো একটা কাজ করি, আমি না সোজা x² কমন নিয়ে নিচ্ছি। x² কমন নিলে কত হবে? এটা এটা 36 x² থাকবে। এটা কত হবে? এটা তোমার শুধু 369 থাকবে।
আর এটা কত হবে? এটা তোমার হবে 900/x², এরকম সেটা হওয়া উচিত, রাইট? এরকম করে করবো? না, এরকম করে করবো না। এরকম করে করাটা ঠিক না, ঠিক লাগছে না। আমরা নর্মালি করবো, কারণ এরকম করে করলে নিচে x²টা তো ডিভিশনে চলে আসছে, ওটাকে আমি উপরে আনতে পারবো না কোনোভাবে, সেই ঘুরিয়ে ব্যাপারটা একই হয়ে যাবে। তো আমরা এইভাবেই করব, কিন্তু এখানে লাস্টে একটা ছোট টুইস্ট হবে। টুইস্টটা কি হবে? টুইস্টটাও আমরা এখানে আলোচনা করব। ওকে, কিছুই না। এখানে যেটা হবে দেখো, নর্মালি তুমি যদি মিডিল টার্ম করে ভাবো, তাহলে এটা কত আসবে? সামথিং x⁴ প্লাস সামথিং x² প্লাস সামথিং x² প্লাস সামথিং কনস্ট্যান্ট একটা কোনো নাম্বার আসবে। যে আলটিমেটলি এখান থেকে কি হবে? এখান থেকে এক্স সামথিং কিছু সংখ্যা আর x² একটা কোনো ফ্যাক্টর কমন যাবে, ভেতরে x² প্লাস সামথিং কোনো একটা নাম্বার থাকবে। এখান থেকেও কিছুটা নাম্বার কমন যাবে, প্লাস সামথিং দিয়ে ভেতরেও x² সামথিং একটা নাম্বার থাকবে। দুটো কমন নিলে পরে কি হবে? x² প্লাস সামথিং একটা নাম্বার আসবে, আর এখানেও x² প্লাস ওই সামথিং আর একটা নাম্বার আসবে। এটা ইজ ইকুয়াল টু 0 হবে। আলটিমেটলি কি x² প্লাস এটা ইজ ইকুয়াল টু 0, x² প্লাস এটা ইজ ইকুয়াল টু 0, এরকম করে করে আমাকে এক্স এর তোমার হচ্ছে রুট ওভার বার করবে, মানে যা যেখানে যে ভ্যালুটা বেরোবে সেটা ডাইরেক্ট x² এর ভ্যালু বেরোবে। ঠিক আছে? তাই যে রুট গুলো ডাইরেক্ট আসবে সেগুলো আমাকে স্কোয়ার রুট করে নিতে হবে, দ্যাটস ইট। এইটুকুনি তফাৎ, আর কিন্তু কিছু নেই। এই ব্যাপারটা কিন্তু জাস্ট বুঝতে হবে, যেহেতু এখানে পাওয়ার গুলো আপগ্রেড হয়ে গেছে, তাই ব্যাপারটা একটুখানি চেঞ্জ হবে। যেহেতু x⁴ আছে সর্বাধিক পাওয়ার, তাই আমাদের যেটা বেরোবে সেটা কিন্তু অলওয়েজ x² এর পাওয়ার বেরোবে। কারণ নর্মালি যখন x² থাকতো তখন আমাদের যেমন x বেরোতো, ঠিক তেমনই x⁴ আছে, মানে এখানে কিন্তু x² এর আকারে ভ্যালু গুলো বেরোবে। তাই আমাদের যেটা অরিজিনাল ভ্যালু আসবে সেটার স্কোয়ার রুট করে দিলে আমরা x এর ভ্যালু পেয়ে যাবো। তো করা যাক। এখানে এখানে প্লাস আর প্লাস আছে, তো দুটোই আমরা কি হবে? নেগেটিভ সিম্বল আসবে, ভালো কথা। এখানেও প্লাস আর প্লাস আছে, তো দুটোই কি হবে? আমার এখান থেকে নেগেটিভ সিম্বল আসবে, খুব ভালো কথা। চলো, চলো। আচ্ছা, এবার কি করা যেতে পারে এখান থেকে? সব থেকে বড় জিনিস, এই যে কোয়েশ্চেনটা আছে না 33, এই কোয়েশ্চেনটা তো লাগছে আবার সিএনডি অ্যান্সার হবে। এবার আমি এটা আবার আমি ভেরিফাই করবো, এটা আমাকে একটু মাথায় রেখো। এটার আমি পিডিএফটা থেকে একটু ভেরিফাই করতে হবে। এটার অ্যান্সার সিএনডি হবে। কেন বলি সিএনডি হবে? কারণ আমি প্রথমেই দেখতে পাচ্ছি সবকটা রুটস কি আছে? নেগেটিভে আসছে। আর এই নেগেটিভ রুট গুলো মানে কি? x² এর ভ্যালু, x² সামথিং নেগেটিভ, ধরো নেগেটিভ 40 এরকম কিছু একটা এসছে। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? √40। অর্থাৎ রুটের ভিতরে নেগেটিভ নাম্বার কখনো হয়? হয় না। এটাকে বলা হয় ইমাজিনারি নাম্বার, আই দিয়ে অ্যান্সার আসে। ঠিক আছে? তাই ইমাজিনারি নাম্বার দিয়ে আমরা কিন্তু কম্পারিজনস করতে ন্যাচারালি পারি না, কে বড় কে ছোট। ঠিক আছে? নর্মালি কিন্তু হয় না। তাই এটা কিন্তু সিএনডি হওয়া উচিত। বাট নর্মালি যদি আমরা ক্যালকুলেট করি, তা সত্ত্বেও যদি এটাকে উপেক্ষা করে আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে দেখা যাক কি হতে পারে। 36 আর 900, তো 36 ইন্টু 9 ইন্টু 10 ইন্টু 10, এরকম করে ভাঙতে পারি। 900টাকে এরকম করে ভাঙতেই পারি। ওকে, তাহলে কি করা যেতে পারে? আমাকে আনতে হবে কত? আমাকে আনতে হবে 369, 369 আনতে হবে। কি করে? প্লাস করে আনতে হবে, প্লাস করে আনতে হবে। তো 360 প্লাস 9 করলে হবে না, এখানে একটা আছে। ঠিক আছে, তো কি করা যায়? 900টাকে এরকম করে যদি না ভেঙে আমি যদি 90 × 10 করি, তাহলে দেখি কি আসছে। আর 36টাকে 2 × 18 যদি করে দিই, তাহলে করে কি আসছে? কিছু হবে? আহ হবে কি? হবে তো না বলেই মনে হচ্ছে। হুম, এটা 18 × 10 180, আর 90 × 2 = 180, তাহলে 180 180 360 হয়ে যাবে। নো, এটা দিয়ে আমার কাজ হবে না। আর কি করা যেতে পারে? 18 × 50 করা যেতে পারে 100টাকে, 900টাকে। 900টাকে যদি করি 18 × 50, আর 36টাকে মোটামুটি যে 12 × 3 করে দিই, তাহলে করে কেমন আসছে দেখি তো। 8×2 = 16, এটা হবে না। এখান থেকে 3×2 = 6, 6 দিয়ে আসছে। আমার লাস্টে চাই কত? 9 চাই, 360। এটা কেউ সলভ করতে পেরেছে? আমাকে একটু জানিও যদি কেউ সলভ করতে পেরে থাকো। 50 × 12, 900। আচ্ছা, এটাকে যদি 4 × 9 করে দিই, তাহলে কেমন আসবে? 4 × 9 করলে 90, 72। নো নো নো, এটা তো হবে না। 369, তো 369। এটাকে দেখি সলভ করার চেষ্টা করি এরকম করে। 3 × 12 = 36, 3 3 9, 3 4 12, 3 1 3, 41 চলে আসে শুধু।
ওপস না সরি 36 ইন্টু 9 কিন্তু 36 ইন্টু 900 আছে 900 ঠিক আছে তাহলে 18 দিয়ে যদি করি এটা আসছে 18 দুগুণে 36 এবং হ্যাঁ 18 দুগুণে 36 ইন্টু 900 এরকম আসছে ঠিক আছে আমাকে চাই হচ্ছে 369 আচ্ছা 30 দিয়ে যদি করি 30 দিয়ে করলে হবে না 5 দিয়ে যদি করি 5 তাহলে 2 ইন্টু 180 ঠিক আছে 6 দিয়ে যদি করি 6 ইন্টু 30 ওকে দেখা যাক 6টা 8 4 4 দিয়ে হবে না 9 লাগবে আর কি হয়েছে এটা কেউ পেরেছো জানিও একটু আমাকে যদি করতে দেখো 6 6 36 36 গুণে 72 5 25 না এটাও হবে না 6 6 36 36 5 সামথিং 6 48 হবে না 8 8 6 48 হবে না 8 5 40 এটাও হবে না বেশ এটা আমি সলভ করে এটা পাঠাবো ঠিক আছে এটা আমি সলভ করবো পার্সোনালি তারপরে পাঠাচ্ছি কারণ নইলে পরে এটা অনেকটা টাইম লেগে যাবে একটু লেন্দি হয়ে যাচ্ছে এটা উৎপাদকটা আমাকে ভেবে চিন্তে বার করতে হবে ঠিক আছে এটা আমি নোট করে রাখি এই কোশ্চেনটা কেউ পারলে আমাকে একটুখানি স্ক্রিনশট করে একটুখানি গ্রুপে দিয়ে দাও হ্যাঁ কেউ যদি সম্ভব হয় এটা জাস্ট এইটুকুনি পোর্শনটাকে ক্রপ করে একটু আমাকে পারলে দিয়ে দাও ওকে আরেকটা পেজ ছিল এই পেজটা যেখানে এক্স ওয়াই জেড তিনটে করে ফ্যাক্টর ছিল তাই তো তিনটে করে ফ্যাক্টর ছিল এবং তিনখানা করে ইকুয়েশন ছিল তো কোয়েশ্চেন্স গুলোতে আমি একটুখানি আসবো যে কিরকম করে আমরা কোন অ্যাপ্রোচ কাজে লাগে এগুলোকে আমরা করতে পারি তো দেখো এই কোশ্চেন গুলোতে তিনটে ইকুয়েশনের সাহায্যে সলভ করতে ধরো 21 নম্বর কোশ্চেনটা যদি দেখে নিই ঠিক আছে প্রথমে কি করবো প্রথমে যে কোনো দুটো ইকুয়েশনকে আমি টার্গেট করব দিয়ে কি করবো দুটো ইকুয়েশনকে কম্বাইন করে এক্স অথবা ওয়াই অথবা জেড তিনটের মধ্যে যে কোনো একটাকে আমরা এলিমিনেট করবো একটাকে আমরা কি করবো আমাকে এলিমিনেট করবো এলিমিনেট করলে কি হবে ধরো জেড কে এলিমিনেট করছি তাহলে আমি যে ইকুয়েশনটা পাবো সেটা এক্স আর ওয়াই বিশিষ্ট একটা ইকুয়েশন পাবো ভালো কথা এক্স আর ওয়াই বিশিষ্ট একটা ইকুয়েশন পাবো একইভাবে আরেকটা ইকুয়েশন যেটা আছে সেখান থেকেও আমাকে জেড টাকে এলিমিনেট করতে হবে মানে ধরো 1 আর 3 নম্বর ইকুয়েশন আর 1 আর 2 নম্বর ইকুয়েশন দুটোকে কম্বাইন করে আমি এক্স আর ওয়াই বিশিষ্ট দুটো ইকুয়েশনে পরিণত করলাম দুটো এক্স আর ওয়াই বিশিষ্ট ইকুয়েশন পেলাম মানে সেই দুটোকে সলভ করলে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু পেলাম এক্স এর আর ওয়াই এর এই ভ্যালু এবার তিনটের মধ্যে যে কোনো একটা ইকুয়েশনে পুট করলে আমি কি পাবো জেড এর ভ্যালু পেয়ে যাবো ফর এক্সাম্পল আমি ধরো কি করছি দেখো আমি জেড টাকে এলিমিনেট করছি আর তার জন্য আমি 3 নম্বর ইকুয়েশনটাকে আমি একটা রুট হিসেবে ধরছি মানে টার্গেট হিসেবে ধরছি কেমন টার্গেট মানে দেখো জেড এখানে হচ্ছে একটাই আছে জেড কে অপনয়ন করা সহজ এবার দেখা যাচ্ছে 1 নম্বর আর 3 নম্বর ইকুয়েশনকে আমি ধরছি রাইট তাহলে জেড কে হাঁটানোর জন্য আমি কি করতে পারি এখানে সিম্পল 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি তাহলে আমি 4z পাবো আর এখানে 4z অলরেডি আছে তো মাইনাস করে দিলে পরে আমার কি হচ্ছে জেডটা আমার ভেঙে যাচ্ছে এবার কার থেকে কি মাইনাস করবো সেটা দেখে নিচ্ছি চলো এটা আসবে 4 9 36x ভালো কথা 3 নম্বর ইকুয়েশনের সাইডে একটা 36x আসছে এটা হবে 4 দুগুণে 8 8y ওটা হবে তোমার কাছে থেকে 4z খুব ভালো কথা ইজিক্যাল টু এটা কত হবে 78 ইন্টু 4 মানে এটা হবে তোমার 4 সাথে 8 আর 280 এবং 4 8 32 280 আর 32 মানে কত হয় 312 হয়ে যাবে যোগ করে এইটা আমার দাঁড়াচ্ছে মডিফাই করার পর বোথ সাইডে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে এবার কি করতে পারি আমি তাহলে একটা কাজ করছি আমি 3 নম্বর থেকে না 1 নম্বর সমীকরণকে মাইনাস করেছি 3 - 1 করেছি লাভ কি হবে সবগুলো পজিটিভে থাকবে 36x থেকে 7x বাদ যাবে থাকবে কত 29x থাকবে 8y থেকে 6y মাইনাস যাবে থাকবে কত 2y পড়ে থাকবে এইদিকে 4z আর 4z তো মাইনাস হয়ে কেটেই যাবে আর এদিকে 312 থেকে বাদ যাবে কত 122 বাদ যাবে তাহলে আলটিমেটলি থাকবে কত এখানে 0 12 আর 9 21 আর 10 31 190 পড়ে থাকবে তাহলে এই একটা পেলাম ইকুয়েশন এটাকে আমি ধরে নিলাম 4 নম্বর ইকুয়েশন হিসেবে 4 ইকুয়েশন নাম্বার 4 হিসেবে পুট করি এইটা একটা পেলাম এবার কি করব এই 2 নম্বর ইকুয়েশন আর 3 নম্বর ইকুয়েশনকে কম্বাইন করব 2 আর 3 এই দুটোকে আমি কম্বাইন করছি 2 নম্বর এবং 3 নম্বর এবার কি করব এবার আর 4 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে না কারণ এখানে 3z আছে এখানে আমি এবার 3 দিয়ে মাল্টিপ্লাই করছি যাতে করে 3z এসে জেডটাকে হারাতে পারি x কত আসবে 3 9 27 27x চলে আসবে
ওয়াই কত আসবে? 3 দুগুণে 6, আমার এখান থেকে 6y চলে আসবে, খুব ভালো কথা। আর এখানে 4x 5y আছে, তো আমি সিম্পল এখান থেকে যেটা করবো, 3 নম্বর থেকে আমি এখান থেকে 2 নম্বরকে বাদ দেবো, তাহলে কত আসবে? 27x মাইনাস 4x, এটা তো আমার দাঁড়াবে 23x, ভালো কথা, প্লাস এটা হচ্ছে কত, এখান থেকে 6y থেকে 5y বাদ গেলে শুধু y পড়ে থাকবে, খুব ভালো কথা। আচ্ছা 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি মানে 78 ইন্টু 3 কত হবে? 3 7 21 210 এবং 3 8 24, 210 আর 24 মানে আসছে 234, 234। ওয়েট আ মিনিট, কোথায় গেল? ওফো, হ্যাঁ বিরক্তি করতে জিনিসটা, কোথায় করছিলাম? এই পেজে করছিলাম। এখানে 234 চলে আসছে, এই সাইডটাতে তোমার যে কনস্ট্যান্টটা সেটা আসছে 234। তো 3 থেকে 2 যদি মাইনাস করি তাহলে 234 থেকে কত বাদ যাবে? 88 বাদ যাবে। 234 থেকে 88 বাদ দিচ্ছি। তো প্রথমে 234 থেকে 80 বাদ দাও, কত হবে? 154 হবে। 154 থেকে আরো 8 বাদ দাও, কত থাকবে? 146 থাকবে। তাহলে এটা হয়ে গেল আমার 5 নম্বর ইকুয়েশন। এবার 4 আর 5 যে দুটো ইকুয়েশন পেলাম, এখানে দেখো শুধু y আছে, এখানে 2y আছে। y টা অপনয়ন করা এবার ইজি হবে। y টা অপনয়ন করলে আমি x এর ভ্যালু পাবো। x এর ভ্যালু পেয়ে গেলে যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দিলে y এর ভ্যালু পাবো। x আর y যখন দুটোর ভ্যালু পেয়ে যাবো, তখন এই যে 1 2 আর 3, তিনটে যে ইকুয়েশন তার মধ্যে যে কোনো একটাতে পুট করে দিলে আমি z এর ভ্যালু পেয়ে যাবো। আর তিনটের ভ্যালু পেয়ে গেলে কে বড় কে ছোট নিশ্চয়ই তখন কম্পেয়ার করতে অসুবিধা হবে না, হ্যাঁ কি না? রাইট? হুম। তো পারবে তাহলে? এটা দেখিয়ে দেওয়ার পর আশা করছি বাকি কোশ্চেন গুলো করতে কারো অসুবিধা হওয়ার কথা না এবারে। যেমন দেখো, আহ এই 22 এর কোশ্চেনটাই দেখো, এখানে 1 আর 2 নম্বর ইকুয়েশনটা x আর y বিশিষ্ট আছে। 1 আর 2 কে প্রথমে কাজে লাগে আমি কি করতে পারি? x আর y এর মান বার করে নিতে পারি। x এর মান যখন বেরিয়ে গেল তখন সেটা এখানে পুট করে দিলে আমি z এর ভ্যালু পেয়ে যাবো আরামসে। 23 নম্বরটা দেখো, 1 নম্বর ইকুয়েশনটা শুধু x এর ভ্যালুই বেরোবে, আর 2 নম্বর আর 3 নম্বর ইকুয়েশনটা y আর z দিয়ে আছে, তো সিম্পল 2 আর 3 টাকে অপনয়ন করলে y আর z এর ভ্যালু পেয়ে যাবো। 24 নম্বরটা দেখো, এখানে 8x xy দিয়ে আছে, তো দেখো এখানেও 1 নম্বর আর 2 নম্বরটা x আর y বিশিষ্ট, এই দুটোকে অপনয়ন করলে xy পাবো। y এর ভ্যালুটা এখানে পুট যদি করে দিই তাহলে z এর ভ্যালু পেয়ে যাবো, আরামসে হয়ে যাবে। আচ্ছা এইখানে একটা কিউব দিয়ে আছে, আর এইখানে তোমার হচ্ছে আরেকটা এরকম আছে। এখানে কি আছে দেখি? x y z তিনটেই আছে, আবার এখানে এক্স আর ওয়াই দিয়ে আছে, ওই একই কেস আগের মতন। আমি এখান থেকে 2 বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিয়ে একটা থেকে একটা মাইনাস করে দেবো, তাহলে ওয়াই আর জেড বিশিষ্ট একটা ইকুয়েশন পেয়ে যাবো। বা ওয়াই জেড বিশিষ্ট ইকুয়েশন না করে, ওয়াই জেড বিশিষ্ট ইকুয়েশন না করে আমি একটা কাজ করতে পারি বুদ্ধিমানের মতন, ওয়াইটাকে অপনয়ন করে দেবো। কারণ ওয়াইটাকে যদি অপনয়ন করি তাহলে এক্স আর জেড বিশিষ্ট ইকুয়েশন পাবো, 4 নম্বর ইকুয়েশন একটা পাবো এক্স আর জেড বিশিষ্ট। ওই 4 আর 2টাকে, এই যে এক্স আর জেড বিশিষ্ট এখানেও আছে, যদি অপনয়ন করি তাহলে এক্স আর জেড এর বোথ ভ্যালু পাবো। এক্স এর ভ্যালু যদি 3 নম্বরে পুট করে দিই তাহলে ওয়াই এর ভ্যালু এখান থেকে পেয়ে যাবো আরামসে। এইভাবে আমরা করতে পারবো, পারবো কি না বলো? জানাও কি বলছো, পারবে কি পারবে না? পারবো। বাকিটা সাড়া দেয় না কেন? হ্যাঁ দাদা পারবো। হুম, হ্যাঁ পারবো। বেশ, তাহলে এটা পারবে আশা করছি। যে জিনিসটাতে পারতে নাও পারো সেই জিনিসটা আমি একটুখানি এখানে ধরছি, সেটা হচ্ছে এই 25 নম্বর কোশ্চেনটা। যদিও না পারার কিছুই তেমন দেখছি না। এক্স প্লাস ওয়াই এর হোল কিউব বলেছে 1331, তো সিম্পল ব্যাপার, আমি এক্স প্লাস ওয়াই এর ভ্যালু এখান থেকে কত বলতে পারি? 11। 1331 এর কিউব রুট করলে 11 আসবে। আচ্ছা, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 28 বলা আছে, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু বলা আছে আমার এখান থেকে 28। ওকে, ভেরি গুড। তাহলে এবার এখান থেকে আমি এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু বার করে নিতে পারবো, কি করে? একটু বুদ্ধি লাগিলেই করতে হবে। এক্স প্লাস ওয়াইটা যদি বোথ সাইডে স্কোয়ার করি, আমি একটুখানি এই পেজটা একটু ইরেজ করি দাদা, ওই সাইডটা। ও সরি, এটা ফিক্স হয়ে গেছে, ইরেজ হবে না, দেখছি। এক্স প্লাস ওয়াইটা যদি বোথ সাইডে স্কোয়ার করি তাহলে এটা কত আসবে? এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 11 এর স্কোয়ার, মানে এটা 121 চলে আসবে, আসুক, নো প্রবলেম। আর এক্স ওয়াই সমান 28 বলা আছে, ঠিক আছে চলো এখানে লিখলাম এক্স ওয়াই সমান 28 বলা আছে। এবার এ প্লাস বি হোল স্কোয়ার একটা ফর্মুলা হয় তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4xy, ঠিক আছে? এটা ইজ ইকুয়াল টু 21, এই সরি 121 হলো। এই ফর্মুলাটা কি জানা আছে সবার? হ্যাঁ। ভেরি গুড। তাহলে এবার এখান থেকে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারটা রাখে
আমি এক্স ওয়াই এর ভ্যালুটা এখানে পুট করে দিচ্ছি, তাহলে কত হবে 4 × 28, মানে 4 × 20 4 × 20 80 এবং 4 × 32, তাহলে 80 আর 32 মানে 112 মতন আসছে। এই 112টা প্লাস আছে, এদিকে গেলে কত মাইনাস হবে, মাইনাস 112 মতন আসবে। তাই 121 আর 112 মাইনাস করলে কত হবে, 9 পড়ে থাকবে। তাহলে এক্স মাইনাস ওয়াই এর নর্মালি ভ্যালু কত আসবে তোমার, 3 বা +-3 ধরতে পারি, +-3 ধরতে পারি। এবার এই ধরো এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই, এটাতে আমি যদি +3 পুট করি তাহলে জেড এর ভ্যালু কত আসবে, তাহলে জেড এর ভ্যালু তখন -3 হয়ে যাবে। আর এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু যদি আমি -3 পুট করি তাহলে এদিকে গেলে জেড এর ভ্যালু কত হয়ে যাবে, তখন +3 হয়ে যাবে, তাই কি না? এরকম ভাবে জিনিসটা অ্যাক্ট করছে, রাইট? কিন্তু একটা জিনিস যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই পেলাম এখান থেকে 11। আচ্ছা ঠিক আছে, চলো এবার এখানে প্লাস হবে না মাইনাস হবে সেটাও পেয়ে যাবো, এটারও ডাউট আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু আমি পেয়েছিলাম এখান থেকে 11, ঠিক আছে। আর এক্স মাইনাস ওয়াই আমি সন্দেহে আছি, ইদার +3 অর -3 দুটোর মধ্যে একটা হতে পারে, ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। আচ্ছা ঠিক আছে, মানলাম, সব মান। এবার যদি +3 হয় তাহলে এবার অপনয়ন করলে কি পাবো, জাস্ট সিম্পল দুটোকে যোগ করে দিচ্ছি, তাহলে ওয়াই ওয়াই কেটে গেলে এখানে 2x থাকবে আর 11 × 3 = 14 হবে, তাহলে এক্স এর ভ্যালু কত আসবে এখান থেকে, এক্স এর ভ্যালু এখান থেকে তোমার 7 চলে আসবে। ওয়াই এর ভ্যালু কত হবে এখান থেকে, এক্স যদি 7 হয় তাহলে ওয়াই হবে 11 - 7, তাহলে 4 হবে। এক্স আর ওয়াই এর ভ্যালু এখান থেকে হবে 7 আর 4, খুব ভালো কথা। ওই হিসাবে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 28, এটা তো মিলে গেল। চলো, আর যদি -3 হতো তাহলে করে কি ভ্যালু আসতো, একই ভাবে যদি দুটোকে অ্যাড করে দিই তাহলে 2x আসবে, প্লাস বাই মাইনাস বাই কেটে যাবে। আর 11 - 3 তখন কত হবে, 8 হতো। তাহলে এক্স এর ভ্যালু তখন এখান থেকে 4 হতো, ওয়াই এর ভ্যালু কত হতো, এক্স যদি 4 হতো তাহলে ওয়াই এখান থেকে হতো তোমার হচ্ছে 7 হতো, ভালো কথা, ওয়াই এখান থেকে 7 হতো। বোঝা যাচ্ছে এক্স মাইনাস ওয়াই করলে যদি নেগেটিভ ভ্যালু হতো তার মানে এক্স লেস দেন ওয়াই হবে, একই না? তখন এক্স লেস দেন ওয়াই হবে, এক্স ওয়াই থেকে ছোট বলি এক্স মাইনাস ওয়াই করার জন্য, ছোট থেকে বড় মাইনাস করার জন্য মাইনাসের ভ্যালু চলে আসছে। তো 7 আর 4 দুটোর মধ্যে ডাউট হচ্ছে, রাইট? এবার এক্স এর ভ্যালু ইদার 7 অর 4, হুম। এক্স এর ভ্যালু ইদার 7 অর 4, ওয়াই এর ভ্যালু ইদার 7 অর 4, দুটোর মধ্যে একটা হতে পারে বলে আমি বুঝতে পারছি, ঠিক আছে। এবার 7 বা 4 যাই ধরো না কেন, যদি এক্স 7 হয় তাহলে ওয়াই 4 হবে, ওয়াই এক্স এক্স 4 হলে ওয়াই 7 হবে। তো যাই ধরো না কেন তাতে করে এক্স প্লাস ওয়াই এর যোগফল যে 11, এটাতে কিন্তু কোনো চেঞ্জ আসবে না। এক্স আর ওয়াই এর গুণফল যে 28, এটাতেও কিন্তু কোনো চেঞ্জ আসবে না, রাইট? দুটো কিন্তু সেমই থাকবে। সেই অ্যাকর্ডিং প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু নিয়ে প্রবলেম হবে। তো ফলত আমি জেড এর ভ্যালু নিয়ে একটুখানি প্রবলেমে পড়বো। জেড এরও দুটো ভ্যালু আসবে, ইদার -3 অর +3। জেড এর ভ্যালুটা কেমন আসবে, -3 অর +3। তাহলে আমি একটা চার্ট বানাচ্ছি এক্স ওয়াই আর জেড। এক্স যদি 7 হয় ওয়াই হবে 4, আর এক্স যদি 4 হয় তাহলে ওয়াই হবে 7। আচ্ছা 7 আর 4 যদি হয়, নর্মালি যদি 7 আর 4 হয় তাহলে করে কত, এক্স মাইনাস ওয়াই কত আসছে, তাহলে এক্স মাইনাস ওয়াই হবে নর্মালি +3। এক্স মাইনাস ওয়াই যদি +3 হয় তাহলে জেড এর ভ্যালু হবে -3, তাহলে এই কেসে জেড হচ্ছে -3, এই কেসে জেড হচ্ছে আমার +3। তাহলে এবার রিলেশনটা কি, দু জায়গায় দেখো দু রকম রিলেশন চলে আসছে। এই ফার্স্ট কেসটা কি হচ্ছে, এক্স গ্রেটার দেন ওয়াই অ্যান্ড ওয়াই অলসো গ্রেটার দেন জেড, ফার্স্ট কেসটা আমার এটা দিচ্ছে। সেকেন্ড কেস কি হচ্ছে, এক্স লেস দেন ওয়াই হচ্ছে, ওয়াই আবার তোমার হচ্ছে গ্রেটার দেন জেড হয়ে যাচ্ছে, এরকম কেস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দু ক্ষেত্রে দু রকম। তো আই থিঙ্ক এটা অ্যান্সার সিম্পলি যদি বলা হয় এটা তোমার সিএনডি অ্যান্সার হওয়া উচিত, যেটা আমার লাগছে। হ্যাঁ, কোয়াড্রেটিকে চট করে সিএনডি দেখা যায় না, এটা তবে সিএনডি অ্যান্সার আমার মনে হচ্ছে হওয়া উচিত, ঠিক আছে। অপশন নাম্বার ই যেটা বলেছে সেটা হওয়া উচিত, ঠিক আছে। ওকে, খুবই ইন্টারেস্টিং লাগলো কোশ্চেনটা, ভালো কোশ্চেন। বলো, কারো যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে জানাও। ওকে, ঠিক আছে, চলো। আচ্ছা, বিশ্বজিৎ বেহেরা বলে তোমাদের এখানে কেউ আছো? 9438568347, এই নাম্বারটা তোমাদের মধ্যে কারোর কি?
কারণ নয় মনে হচ্ছে। জাস্ট আ মিনিট। আচ্ছা সুশোভন আসো। হ্যালো। হ্যাঁ দাদা আচ্ছা বলছি তুমি কি আমাকে কোনো ইউপিআই করেছো নাকি এই মুহূর্তে? হ্যাঁ 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 কত ইউপিআই করেছো? 2000-এর মতো। কেন? আমি ফিস তো দাদা 1000। আমি দাদা পরে বলছি পরে বলছি তোমাকে, ক্লাস শেষের পরে বলছি। আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে তোমার কেন? সঙ্গে আমি ওটাই ডাউট করছিলাম যে হয়তো এটা কোত্থেকে এলো, সঙ্গে সঙ্গে আমার কাছে এখানে মেসেজ আসলো, ওই জন্য আমি এ করছিলাম। যাই হোক ঠিক আছে। বেশ ক্লাস শেষের পরে কথা বলবো তোমার সাথে এই বিষয়ে। আচ্ছা, তো উম, এবার কোথায় আছি যেন, কোথায় আছি ব্যাপারটা। উম, উম, ঠিক আছে ঠিক আছে, তো এই পেজটা মোটামুটি কমপ্লিট হলো আমাদের। কোয়াড্রেটিক ইকুয়েশনের যত রকমের যা কিছু খুঁটিনাটি আমরা আলোচনা করলাম আপাতত একটা জিস্ট বা একটা ফাউন্ডেশন তৈরি হলো আশা করা যায়। এবং তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এক্সারসাইজ প্র্যাকটিস করবে। বই থেকে সলভ করতে পারলে অনেক বেশি বেটার হয়। বই থেকে সলভ করার চেষ্টা করো। আর বই থেকে যদি সলভ করতে প্রবলেম হয়, মানে বই যদি না থাকে তাহলে করে পিডিএফ কোনো এক্সারসাইজ ইয়ে থাকলে সেখান থেকেও সলভ করতে পারো। বই নিয়ে নিতে পারলে সব থেকে বেস্ট হয়। আড্ডার যে বুক সেট গুলো আছে সেইগুলো নিয়ে নিতে পারলে সব থেকে বেস্ট হয়। ফাউন্ডেশন পার্টে সিলেবাস করার জন্য খুবই ভালো। ওকে। এবার আমরা আজকে নিউ চ্যাপ্টার, তাতে আমরা এবার জাম্প করব নতুন চ্যাপ্টারের জন্য। আর প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে নতুন আছে আজকে। আশা করছি তোমরা ওকে গাইড করবে বা হেল্প করে দেবে, তোমরা যারা কিছুদিনের পুরনো আছো, যারা মোটামুটি প্রসিডিওর গুলো ঠিকঠাক করে বুঝে গেছো, জেনে গেছো, কোন রকম ডাউটস হলে আশা করছি হেল্প করবে। এছাড়াও হচ্ছে যে ফোরাম বলে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে অ্যাড করেছি তোমাদের সবাইকে। ওখানে 1.0 ব্যাচের কিছু ছেলেমেয়েরা আছে যারা সিলেবাস কমপ্লিট করে ফেলেছে অলরেডি, ওদের প্র্যাকটিস সেশনস চলে এখন। ওরা অনেকটাই অ্যাডভান্স পজিশনে চলে গেছে। তো আশা করছি তোমরাও খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সেই জায়গাতে, এবং আমরা দুটো ব্যাচকে একত্রিত করে হার্ড কোর লেভেলে প্র্যাকটিস করব। কারণ সিলেবাস কমপ্লিট করাটা কিন্তু আমাদের জাস্ট একটা পার্ট, ওটা ধরতে পারো একটা সিঁড়ির প্রথম ধাপ। কিন্তু তারপরে কিন্তু অনেক অনেক উঁচু উঁচু সিঁড়ি আছে, যেটা কিন্তু প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস এই দ্বারাই কিন্তু আমরা কভার আপ করতে পারবো। ঠিক আছে, তো আজকে যেটা আমরা স্টার্ট করছি অ্যারিথমেটিক। আজকের থেকে আমাদের অ্যারিথমেটিকের জার্নি স্টার্ট হলো। যেটা সবাই বলে যে অ্যারিথমেটিক সেকশন হচ্ছে খুব ডিফিকাল্ট লাগে, অ্যারিথমেটিক ভালো করে পারি না। তো আমি চেষ্টা করবো তোমাদের যেন অ্যারিথমেটিকটা খুব ইজি অ্যান্ড খুব ফ্রুটফুল ভাবে কমপ্লিট করতে পারি। আর যেন অ্যারিথমেটিক নিয়ে তোমাদের কোনো ডাউটস না থাকে। ওকে, তো দাদা, পার্সেন্ট। বলো। বলছি এতক্ষণ যেগুলো করাচ্ছিলে আর এখন যেটা করাতে যাচ্ছে সেগুলো কি মেইনস লেভেলের? নো 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 নো, ব্যাপারটা হচ্ছে যে আমরা যেরকম করে করি, হ্যাঁ এটাও তোমাকে জানানো হয়নি, একটু জানিয়ে রাখি। ব্যাপারটা হচ্ছে আমরা যেভাবে করি যে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা কনসেপচুয়াল জিনিসগুলোকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে সেগুলোকে সলভ করার চেষ্টা করি, ঠিক আছে? এবং সেই অ্যাকর্ডিং আমরা ফলো আপ করতে করতে চলি। এবার কনসেপচুয়াল জিনিসটা প্রিলিমস মেন্স বলে আলাদা কিছু নেই, একই। যে কনসেপ্ট প্রিলিমসে লাগছে মেন্সের কোশ্চেনও সেই একই কনসেপ্টেই তোমার সলভ হবে, ঠিক আছে? এবার যেটা গল্প সেটা হচ্ছে, এই ধরো মানে তুমি প্রিলিমিনারি লেভেলের কোশ্চেন করছো, সেই অ্যাপ্রোচটা বুঝছো, সেই অ্যাকর্ডিং চলছো। এবার কনসেপ্ট স্ট্রং হয়ে গেলে পরে কিছু মেন্সের কন্টেন্টও আমরা তার সঙ্গে সঙ্গে করি, কেন? মেন্সের আইডিয়াটা নেওয়ার জন্য, যেন এমন না হয় যে মেন্সের জন্য নতুন করে আলাদা করে শুরু করতে হচ্ছে, তা নয়। তাই এটা প্রিলিমস মেন্স কম্বো প্যাটার্নেই আমরা হচ্ছে সিলেবাসটা ফরওয়ার্ড করছি, সেইভাবে আমরা ফলো আপ করে করে চলছি। হুম। এবার যখন সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তখন আমরা প্রিলিমস এর সেট প্র্যাকটিস করে স্পিড ইনক্রিজ করব। আমরা মাসল মেমোরিতে ডেভেলপ করব যে প্রিলিমিনারি লেভেলের কোশ্চেনের উপর আমরা কি করে অ্যাটাক করব, কেমন রিয়াক্ট করব, কিভাবে আমরা অ্যাপ্রোচ করব কোশ্চেন গুলোকে, সেইটা। এবং তার সাথে সাথে যেটা হবে, যখন প্রিলিমিনারি ফেজটা একটু আমাদের গ্রিপে চলে আসবে, তখন আমরা প্রিলিমস এর জন্য যেমন করব তেমনি তার সঙ্গে সঙ্গে মেন্সেরও আমরা প্র্যাকটিস সেটস করা শুরু করব। ওকে, এটা হচ্ছে আপাতত একটা প্ল্যানিং আমি করে রেখেছি তোমাদের জন্য, এবং সেই প্ল্যানিং এ আমাদের আমাদের বাকি ব্যাচ গুলোও চলছে। ঠিক আছে, তো এটাই তো আজকে আমরা পার্সেন্টেজ নতুন চ্যাপ্টার স্টার্ট করছি। তো এখন আমরা যা করবো সব কনসেপচুয়াল জিনিস, একদম মানে বেসিক্স থেকে স্টার্ট করব এই চ্যাপ্টারের গোড়ার থেকে। তো তুমি তোমার জন্য এই চ্যাপ্টারটা যেমন নতুন,
বাকিদের জন্যও নতুন। তো আজকে কেউ পুরনো কেউ নতুন নয় এই চ্যাপ্টারটাতে। এখানে সবাই একই জায়গায় বিলং করছে। তাই তুমি একদম ফ্রেশ নিউ ক্যান্ডিডেট হিসেবে বাকিদের মতনই তুমি এটাকে অ্যাপ্রোচ করবে। যেমন যেমন দেখাচ্ছি। যেখানে যেখানে বুঝতে অসুবিধা হবে জিজ্ঞাসাবাদ করবে। ঠিক আছে? আচ্ছা। তো পার্সেন্টেজ সম্বন্ধে প্রথমত বেসিক ধারণা সবার আশা করছি থাকবে। আগে আমরা করেছি। পার্সেন্টেজ বলতে আউট অফ 100 আমরা যে কোনো একটা মানে রিপ্রেজেন্ট করি আউট অফ 100 কত হচ্ছে সেটাই হচ্ছে বেসিক্যালি আমার পার্সেন্টেজ। মানে ধরো আমার কাছে রয়েছে ধরো 56 টাকা রয়েছে, ঠিক আছে, আর আমার কাছে সকালে হয়তো ছিল 200 টাকা, ঠিক আছে, 200 টাকা। তো এখন আমার কাছে 56 টাকা পড়ে আছে। তো 200 টাকার থেকে 56 টাকা, অর্থাৎ আমাকে যদি জিজ্ঞেস করা হয় সকালে যে টাকাটা দিয়ে আমি স্টার্ট করেছিলাম তার কত পার্সেন্ট আমার কাছে পড়ে আছে, তো কি করে বলবো? তো আমি বলবো এরকম করি যে 200 টাকার মধ্যে আমার 56 টাকা পড়ে আছে, তাহলে 100 টাকায় আমার কত পড়ে থাকবে? ঐকিক নিয়মের মতন সিম্পল। এটা বার করলে কাটাকাটি করলে এটা 256 থেকে 2 দিয়ে কাটলে হবে 28। তাই আমি বলতে পারি যে শুরু করেছিলাম যে টাকার সেই টাকা 28% আমার কাছে পড়ে আছে এখন। 28% পড়ে আছে। এবার 28% হচ্ছে কি অবশিষ্ট বা রিমেনিং। তো টোটালটা যদি আমি 100% ধরেছি যে 100% এর মধ্যে 28% পড়ে আছে, তো 100 থেকে 28 বাদ দিলে কত হয় বলো দেখি? এখানে দেখো সিম্পলিফিকেশনের 72। 72। এবার প্রিয়াঙ্কার জন্য একটা জিনিস শেখাই, দেখো 100 মাইনাস 28 আছে, ঠিক আছে, 100 মাইনাস 28 আছে। এবার আমরা নর্মালি এটাকে কি করতে পারি, আমরা এটাকে ধরো কুইক মাইনাস করতে চাইছি, তো কি করবো, 28টাকে আমরা না 20 প্লাস 8 এই দুটো পার্টে ভাগ করে নেবো। এবার 100 থেকে 20, কারণ রাউন্ড ফিগার নাম্বার ক্যালকুলেট করা ইজি, 100 থেকে প্রথমে 20 বাদ দেবো, 100 থেকে 20 বাদ গেলে 80 হাত আসে, এটা আমরা সবাই জানি। তার সঙ্গে আরো 8 আছে, সেই 8টাকেও বাদ দিতে হবে, 80 মাইনাস 8 করে দেবো, তাহলে কত থাকবে, 72 থাকবে। তো এই জিনিসটা হচ্ছে মানে কুইক ক্যালকুলেশন একটা ছোট্ট প্রসেস। হুম, যেটা তোমাকে দেখালাম। এরকম আরো অনেক প্রসেস আমাদের সিম্পলিফিকেশন ক্লাসে আলোচনা হয়েছে। তো সেই ক্লাসগুলোর লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই দেখো, ঠিক আছে। তো 72 পড়ে থাকবে, তো এখানে 72, তাহলে বলতে পারি যে 28% যদি অবশিষ্ট আছে, তাহলে বলতে পারি যে 72% আমি কি করেছি, এক্সপেন্স করেছি সকাল থেকে। আমি 72% এক্সপেন্স করে ফেলেছি, আর বাকি 28% আমার এখানে পড়ে আছে রিমেনিং হিসেবে। তো এইভাবে হচ্ছে পার্সেন্টেজের গল্পগুলো আমার চলে, ঠিক আছে। এবার আরেকটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে কি পার্সেন্টেজ টু ফ্র্যাকশনে কনভার্সন। পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, মানে প্রত্যেকটা পার্সেন্টেজ হচ্ছে এক একটা ভগ্নাংশ। কারণ আমি যদি বলি যে ধরো বলি যদি 100-র মধ্যে কোন একটা ছেলে 50 পেয়েছে, যদি এরকম করে বলি, তো 100-তে 50 পেয়েছে। পরীক্ষায় যখন মার্কস দিত 100 মার্কসের মধ্যে ধরো কেউ 94 পেয়েছে, কিরকম করে লেখা 94, এখানে একটা দাগ দিয়ে 100, এরকম করে লেখা থাকতো মার্কস গুলো। এই দাগটা দেওয়ার উদ্দেশ্য কি, বেসিক্যালি এটা ফ্র্যাকশন, ভগ্নাংশ। তো এটাকে যদি কাটাকুটি করে দিলে 50 থেকে 50, 50 দুগুণে 100, কত আসছে, হাফ আসছে, 1/2। আবার এটাও দেখো 100-র মধ্যে কেউ যদি 50 পেয়ে থাকে তাহলে আউট অফ 100 সে কত পাচ্ছে, কাটাকুটি করলে 50, মানে বলতে পারি 50% মার্কস। আর 50% মানেই হয় অর্ধেক বা হাফ, এটা আমরা জানি। কোনো জিনিসের যদি বলা হয় যে 100% অ্যাচিভ করেছে, তা 100% মানে আমরা কি জানি, ফুল। আর যে কোনো ফুলকে আমি যদি ফ্র্যাকশনের ভাষায় বলি তাহলে আমরা 1 ইউনিট ধরি, 1 ভাগ। অর্ধেক হলে 1/2 ভাগ। 1/4 যদি হয় তাহলে ওটা হয়ে যায় কি 4 ভাগের 1 ভাগ। 1/3 হলে বলি 3 ভাগের 1 ভাগ বা 1/3, এরকম করে চলে। তো পার্সেন্টেজ এটাকে আমরা কাটাকুটি করে যেটা ফ্র্যাকশন পাই, সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কনভার্সনের হিসাবে। এবার এরকম কিছু কমন মানে সেট আছে যে এই পার্সেন্টেজ গুলো ফ্র্যাকশন করলে এই ফ্র্যাকশনটাই আসবে। এবং স্ক্রিনে যেগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন দেখো 50%, 50%-এর ভগ্নাংশ করলে হয় 1/2। এটা হচ্ছে 33 গুণ 1/3, অথবা এটাকে আমরা এরকম লিখতে পারি 33.33%, ঠিক আছে। 33 গুণ 1/3 মানে কত হয়, 33 গুণ 1/3, এটাকে ভাঙো, 33×3 99 আর 1/100, মানে 100/3 এত পার্সেন্ট। পার্সেন্টেজটা হাঁটানোর জন্য আমি কি করব, 1/100 করে দেবো। যে কোনো পার্সেন্টেজ ভাঙার জন্য আমরা কি করি, ধরো 20%, পার্সেন্টেজটাকে ভাঙার জন্য আমরা কি করি, অলওয়েজ ওটাকে 100 দিয়ে ভাগ করে দিই। 20×5 100, তাহলে এটা আসছে 1/5। ঠিক তেমনই 33.13% যদি থাকে তো কি হবে, এটা নিচে 3,
33 3 99 আর একে 100, তাহলে 100/3 আসছে ভগ্নাংশ। আর পার্সেন্টেজটাকে সরানোর জন্য ইন্টু 1/100 করো বা 100 দিয়ে ভাগ করো, দুটো একই ব্যাপার। 100 100 কেটে যাক, কত পড়ে থাকে? 1/3 পড়ে থাকে আমার এখানে। তাই জন্য এই দেখো 33/1 বা 33.33%, এটা হয় 1/3। এটারই ডাবল করবো যখন, 33/1 ডাবল করলে এটা হয়ে যায় 66.23%। এটাকে আমি দশমিকে লিখলে 66.67%ও বলা যায়। এটা হয় 2/3। একইভাবে 25% হয় 1/4, 75% মানে 3/4, 20% মানে 1/5, 40% মানে 2/5, এরই ডাবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার দেখো এই 1/4 থেকে 3/4 মানে কত, ইন্টু 3 করে চলে আসছে। 1/4 সঙ্গে 3 গুণ করলে 3/4 হয়, ঠিক একইভাবে 25% সঙ্গে 3 গুণ করলে 75% হয়। এইভাবে জিনিসগুলো লিঙ্ক করতে পারো। আচ্ছা, 20% যদি 1/5 হয়, তাহলে তার 3 গুণ করলে 60% 3/5 হবে। 20%-এর 4 গুণ করলে 4×20 80, 80% এর ভ্যালু 4/5 হবে। আচ্ছা, এইটা হচ্ছে একটা, দেখো 16.23%, 16.23%, এটা হয় তোমার 1/6 হয়। ঠিক আছে। আচ্ছা, কিছু আছে 83.13%, এটা 5/6 হয়। ঠিক আছে। আচ্ছা, কিছু আছে এগুলো একটু ইম্পর্টেন্ট, যেগুলো করতে হবে, যেমন হচ্ছে এগুলো মাথায় রাখতে হবে অবশ্যই, যেমন এইটা মাথায় রাখতে হবে, আমি মার্ক করে দিচ্ছি। মানে এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ তুমি যদি এই ধরো 20% 40% ভুলেও যদি যাও, দরকার নেই, ওটা বাই 100 করে কাটাকুটি করে বার করে নিতে পারবে। কিন্তু যেগুলো দাগ দিচ্ছি সেগুলো একটুখানি কাটাকুটি করে বার করাটা না ডিফিকাল্ট হয়ে যায় কখনো কখনো। 83.13টাকে আমরা লিখতে পারি 83.33%, দশমিকের ভাষায় যদি বলা হয়, কারণ অনেক সময় দশমিক দিয়েও দেওয়া থাকে। ঠিক আছে। 14.27%, এটা হচ্ছে তোমার 1/7, এটাও তোমার ইম্পর্টেন্ট, অবশ্যই এটা মাথায় রাখতে হবে। এটাকে দশমিকে লিখলে হয়ে যায় 14.14%। ঠিক আছে, এরকম হয়। 28.47%, এটারই ডাবল, এটাকেই তোমার 2 টাইমস করলে তোমার চলে আসছে 28.47%, অথবা এটাকে লিখতে পারি আমরা 28.28%। ঠিক আছে, এরকমও হয়। আচ্ছা, 3/7 মানে হচ্ছে 42.6, এটা আমরা লিখতে পারি কেমন, এটা আমরা লিখতে পারি 42.42%, এরকম ভাবে চলে আসতে পারে। এরকম করে এটাও আমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এইটা দেখো পুরো একটা গ্রুপ আছে, এইখান থেকে এইটা পুরো একটা গ্রুপ আছে। 12.1-2, 37.1-2, 62.1-2, 87.1-2, সবকটা কেমন 1-8, 3-8, 5-8, 7-8, দেখো 2 করে করে বাড়ছে। 1, 2 যোগ করলে 3, 2 যোগ করলে 5, 2 যোগ করলে 7। ওকে, এবার এটাকে আমরা লিখতে পারি 12%, টাকে 12.5%, হাফ মানে 0.5 হয়ে যাবে, বুঝতেই পারছো। এটাও 37.5% হতে পারে। এটাও হতে পারে তোমার 62.5% হতে পারে। এটা কত হতে পারে? এটা তোমার 87.5% হতে পারে। ভেরি গুড। আচ্ছা, এবার একটা টুইস্ট দেখো, এখানে কিছু জিনিস লক্ষ্য করার ব্যাপার আছে। প্রত্যেকটা ভালো করে যদি দেখো 25 করে বাড়ছে, প্রত্যেকটাতে প্লাস 25% করে করে বাড়ছে। ভালো করে একটু খেয়াল করো, 25 করে করে বাড়ছে কিনা প্রত্যেকটাতে? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো 25% এর ভ্যালু কত আমরা জানি। এই যে 25% এর ভ্যালু কোথায় ছিল, কোথায় ছিল, এই যে 1/4। 25% এর ভ্যালু হচ্ছে 1/4, মানে বলতে পারি প্রত্যেকটা ভগ্নাংশ 1/4 করে বাড়ছে। এই যে ভগ্নাংশগুলো প্রত্যেকটা প্লাস 1/4 করে বাড়ছে। এর প্রমাণ দেখবে, 1/8 এর সঙ্গে আমি 1/4 যোগ করে দিই। আমরা নিয়ম কি জানি, প্রথমে আমাকে নিচের যে এইগুলো এটা সমান করতে হবে। প্রিয়াঙ্কার জন্য আরেকটা কুইক টিপ, সিম্পলিফিকেশন আরেকটা ছোট্ট জিনিস তোমাকে খুব মানে কুইকলি বলে দিচ্ছি। ঠিক আছে, এবার এগুলো যেমন যেমন সুযোগ পাবো ক্লাসের মাঝে মাঝে তোমাকে আমি একটু রিক্যাপ দেওয়ার চেষ্টা করব, কিন্তু সব থেকে বেস্ট হবে তোমাকে প্রিভিয়াস ক্লাসগুলো দেখলে পরে। এবার এগুলো আমি বলছি যখন, এবার তখন ক্লাসে দেখলে পরে তোমার জিনিসটা আরো বেশি রিলেট করতে সুবিধা হবে। ভগ্নাংশের যোগ বিয়োগ এটা করার জন্য আমরা কি করি, নর্মালি তো আমরা লসাগু করি, কিন্তু লসাগু করার থেকে একটা ইজি এবং খুব এফিশিয়েন্ট প্রসেস, যেটা আমাদেরকে টার্গেট করতে হবে যে দুটোরই যে হর আছে না, তলায় যে নিউমিনেটর ডিনোমিনেটর বলা হয় এটাকে, ডিনোমিনেটর, এই দুটোকে সমান করতে হবে। এখানে 8 আছে, এখানে 4 আছে, তো এটা যদি আমি উপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এটাও নিচে 8 চলে আসবে। তো নিচে 8 নিচে 8, তাহলে ফাইনালি অ্যান্সার যেটা হবে তারও নিচে 8ই থাকবে। আচ্ছা, ওপরে এখন কত আসলো, 2 1 2 আসলো 2। এবার নিচেরটা যখন কাজ হয়ে গেল তখন কি করব, ওপরের যে দুটো লব আছে এই দুটোকে সিম্পল, মাঝে যোগ থাকলে যোগ করে দাও, মাঝে বিয়োগ থাকলে বিয়োগ করে দাও। এখানে যোগ আছে, 2 এর আগে 3, 3 করে দাও, তাহলে দুটোকে যোগ করে কত পেলাম, 3/8 পেলাম। এবং এখানেও দেখো 3/8 এসছে। 3/8 এর সঙ্গে এবার 1/4 যোগ করলে তুমি 5/8 পাবে, 5/8 এর সঙ্গে 1/4 যোগ করলে 7/8 পাবে। এরকম করে জিনিসটা প্রগ্রেস করছে। ঠিক আছে, তো এই পুরো সেটটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এইটা একটা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, 11.9%, 11.9%, এটাকে বলা হয় তোমার 11.11%, মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা 1/9 হয়। একইভাবে এটারই ডাবল করলে তোমার এটা হয় 22.2, অথবা 22.22%। ঠিক আছে,
10% 1/10 এগুলো সবাই জানে। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট। 9 × 1 = 11%। ঠিক আছে, 9 × 1 = 11%। এই 1/11 ভগ্নাংশটা এখানে চলে আসবে 1/11। বাট এটা যদি 9.09%টা যদি দেওয়া থাকে, আর সেটা তুমি যদি না জানো যে এটা করলে 9.09% হয়, তাহলে 9.09%-এর মানে যে 1/11 হয় সেটা কিন্তু তুমি বুঝতে পারবে না। একইভাবে এটাকে ডাবল করলে হয় 2/11 বা 18×2/11। এটা পার্সেন্টেজে মানে পয়েন্টে যদি লিখি তাহলে 18.18% এরকম দাঁড়াবে। আচ্ছা, বাকি 8 × 1 = 3, 41 × 2 = 3, এগুলো তুমি না চাইলেও নাও করতে পারো, তার কারণ হচ্ছে এগুলো তুমি ক্যালকুলেট করেও বার করতে পারো। তবে হ্যাঁ, এগুলো অবশ্যই মাথায় রাখা যেন যে 5%-এর ফ্র্যাকশন হয় 1/20, 4%-এর ফ্র্যাকশন হয় 1/25। ঠিক আছে, এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। পুরো চার্টটা ব্যাপারে বোঝাতে পারলাম আশা করছি। কারো কোনো ডাউটস থাকলে জিজ্ঞাসা করতে পারো, না থাকলে একটু জানাও যে না ডাউট নেই। না, ডাউট নেই। বাকিরা কি ব্যাপার? আমি কনস্ট্যান্টলি কোয়েশ্চেন করছি, তাদের কাছ থেকে সাড়া পাচ্ছি না। তোমরা কি মানে অ্যাটেন্টিভ হচ্ছ না নাকি? না না, ডাউট নেই। মানে অ্যাটেন্টিভ আছে কিন্তু আনমিউট করে দাদা রেসপন্স দিতে পারছে না। হ্যাঁ বলো। দাদা বলছি, তুমি যে বললে 1/12, 5/12, 1/15 এগুলো নাকি করেও নেওয়া যায়, না মুখস্থ রাখলেও হবে, কি করে করে নেওয়া যায় ওগুলো? আহা, তুমি ধরো 8 × 1 = 3%, মানে তোমাকে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে যাওয়ার দরকারটা পড়বে না, তোমাকে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে আসতে হবে। কোয়েশ্চেনে তোমাকে পার্সেন্টেজটাই বলা থাকবে ম্যাক্সিমাম কেসে, এবং সেখান থেকে তোমাকে ফ্র্যাকশনে আসতে হবে। তো 8 × 1 = 3% কে তুমি যদি ভাঙতে চাও তাহলে দেখো কত হবে। 3 × 8 = 24, আর 25/3%। পার্সেন্টেজ তোলার জন্য 25/3 × 1/100 করে দিলাম, তাই তো? এটা কি করব আমি এখান থেকে? হ্যাঁ। 25/3 × 1/100 করে দিলাম। তাহলে কাটো, 25 থেকে 25, 25 আর 100, তাহলে 4×3 = 12 করলে এটা 1/12 চলে আসলো। এটাই বলছি, ও ও, হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। পার্সেন্টেজ থেকে এখানে আসতে হবে, চাপ নেই, তোমাকে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কেউ যেতে বলবে। হুম, ওকে। আর যদি যেতে বলো যে ফ্র্যাকশন থেকে আমাকে পার্সেন্টেজ করে দাও, ফ্র্যাকশন যেমন পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন আসার জন্য, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে আসার জন্য আমাদের কি করতে হয়? ওটাকে 100 দিয়ে ভাগ করে দিতে হয়, মানে মাঝখানে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হচ্ছে, ঠিক আছে? উল্টোটা যদি হয় যে আমি ফ্র্যাকশনে রয়েছি, যেতে চাই আমি পার্সেন্টেজে, তাহলে আমাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। এটাই তফাৎ, মানে এটাই গল্প। ওকে, এই চার্টটা তোমরা অবশ্যই মাথায় রেখো, রেকর্ডিং এ তোমরা পেয়ে যাবে। আর আদারওয়াইজ আমি একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি। না, পরিষ্কার পরিচ্ছন্ন করবো না এটা, কারণ এই ইয়েগুলোও দরকার আছে ইকুয়ালি। আমি একটু ক্লিন আপ করে দিই, যেগুলো যেগুলো আননেসেসারি সেগুলোকে সরিয়ে দিই। যে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, যে কোনো একজন স্ক্রিনশট নাও, যে গ্রুপে শেয়ার করে দাও স্ক্রিনশট, যাতে করে সবাই অ্যাক্সেস করতে পারো। যখন বলবো তখন স্ক্রিনশটটা নিবে, এটা আগে পরিষ্কার করে দিই আমি। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নাও। সম্ভবত অদৃশ্যা ফরওয়ার্ড করলো স্ক্রিনশটটা নাকি? হয়ে গেছে। হয়ে গেছে, ওয়েল ডান। ওকে, ঠিক আছে। ঠিক আছে, চল। আচ্ছা, এখানে থাকুক তাহলে। হুম, এবার আসি আমরা পরের টপিকে, যেটা বলছে যে কি পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ। মানে ধরো একটা যদি আমাকে কথা বলা হয়ে থাকে যে আমি ধরো গত বছরের পরীক্ষা দিয়েছিলাম,
হ্যাঁ ঠিক আছে, গত বছর আমি এটা কোনো এক্সামে পার্টিসিপেট করেছিলাম, তো সেখানে পরীক্ষা দিয়েছিলাম, সেখানে আমি দেখা যাচ্ছে আমি 40 পেয়েছি, ঠিক আছে। এই বছরে পরীক্ষা দিয়ে আমি দেখা যাচ্ছে 60 পেয়েছি। কত মার্কস বাড়লো আমার এখান থেকে? 20 মার্কস বাড়লো, ঠিক আছে। তো আমার পার্সেন্টেজ ওয়াইজ আমার ইনক্রিমেন্ট কতটা হলো এটা আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে। এটা হতে পারে। আবার দেখা যাচ্ছে গত বছর আমি 80 পেয়েছিলাম, এই বছর দেখা যাচ্ছে আমি 70 পেয়েছি, তো আমার কত কমলো? 10 নাম্বার কমে গেল। তো আমার পার্সেন্টেজ ওয়াইজ আমার ডিক্রিমেন্ট কতটা হলো আমাকে জিজ্ঞাসা করতে পারে। এটার জন্য দেখো বলা আছে পার্সেন্টেজ ইনক্রিজ কি করে বার করবে। এক হচ্ছে অরিজিনাল কোয়ান্টিটি, মানে প্রথমে প্রাথমিক যে কোয়ান্টিটিটা ছিল, মানে একটা তো কোয়ান্টিটি থাকবে, একটা তো কোয়ান্টিটি আমার কাছে থাকবে, যেটার সাপেক্ষে হয় বাড়বে অথবা আমার কমবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে মাঝখানে রুট, যেটাকে আমি কম্পেয়ার করছি, যেটার এগেনস্টে কম্পেয়ার করছি, তো সেটা হচ্ছে আমার অরিজিনাল কোয়ান্টিটি। আর মাথায় কে থাকবে ইনক্রিজ ইন দ্য কোয়ান্টিটি, মানে এই কোয়ান্টিটি সাপেক্ষে কতটুকু বাড়লো সেইটা। এবার এই দুটোকে যখন আমি কম্বাইন করছি তখন আমি কি পাচ্ছি? ইনক্রিমেন্টের যে ফ্র্যাকশন ভ্যালু সেটা পাচ্ছি। ওটাকে আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমার ইনক্রিজের পার্সেন্টেজটা বেরিয়ে যাবে। যেমন ফর এক্সাম্পল এই কেসটা যদি বলি, 40 হচ্ছে আমার প্রথমে পেয়েছিলাম, ঠিক আছে। তারপরে বছর 60 পেলাম, তো কত বাড়লো? 20 বাড়লো। কিসের সাপেক্ষে? পুরোনো যে নাম্বার, অরিজিনাল প্রথমে যে নাম্বারটা পেয়েছিলাম তার সাপেক্ষে। তো 40-এর সাপেক্ষে আমার কতটা বাড়লো? 20 মার্কস বাড়লো। তাহলে 100-তে কত বাড়লো? পাশে 100 দিয়ে গুণ করে দিই। তাহলে 20 দুগুণে 40 আর 2 5 100। তাহলে কত বাড়ছে আমার এখান থেকে? 50। 50% আমার এখান থেকে ইনক্রিজ হচ্ছে, একই না? 50% ইনক্রিজ হচ্ছে। এবার তুমি যদি এটা যদি অবজার্ভ করো, আমি প্রথমে পেয়েছিলাম 40, বাড়লো কত? 20। তো 20 40-এর কত হয়? অর্ধেকই তো হয়। তো অর্ধেক বাড়ছে মানে আমি এখান থেকেই দেখে বলতে পারি যে 50% বাড়ছে। অথবা এই 40-এর মধ্যে 20 বাড়ছে, এইটুকু যখন লিখলাম, 20 একে 20, 20 দুগুণে 40, হাফ পেয়ে গেলাম। এবার ফ্র্যাকশনের ভ্যালু হাফ, মানে তোমরা জানোই যে হাফকে যদি আমি কনভার্ট করি পার্সেন্টেজে, তো এটা এমনি 50% হবে। তাই 100 মাল্টিপ্লাই করে এতটা না করলেও আমি কিছুটা কমন সেন্স লাগেও করতে পারবো। একইভাবে যেখানে কমছে সেই কেসটা দেখবো। প্রথমে আমি পেয়েছিলাম 80, অরিজিনাল ছিল 80, সেখান থেকে কত কমছে? আমার 10 কমছে, খুব ভালো কথা। 80 ছিল, 80 থেকে আমার 10 কমলো, খুব ভালো কথা। এবার তাহলে 100-তে কত কমছে? ইন্টু 100 করলাম, কেটে গেল। 100/8 কত আছে? 4 দুগুণে 8, 4 25-এ 100। 25/2, 25-এর হাফ করলে আমরা জানি 12.5 হয়, 12.5%। এবার এটা তো এলো, ঠিক আছে, 12.5% এখান থেকে কমলো, এটার অ্যান্সার হচ্ছে 12.5%, খুব ভালো কথা। এটা তো না এলো, ঠিক আছে। কিন্তু এটাতে আমি একটা কেস করতে পারতাম, কিরকম? 80-র মধ্যে আমার কি করেছে? 10 কমেছে, তো কাটাকুটি করলে ফ্র্যাকশন আসছে কত? ফ্র্যাকশন আসছে 1/8। এবার পার্সেন্টেজ টু ফ্র্যাকশনটা যদি আমার মনে থাকে তাহলে সুবিধা কি হবে? আমি জানবো যে এই যে 12.5%কেই কনভার্ট করলে 1/8 আসতো, তাহলে 1/8 আছে মানে এটা স্ট্রেট লিখতে পারি যেটা 12.5%-এর কেস। ওকে, মনে রাখার এইটা হচ্ছে একটা সুবিধা। গট ইট? তো এরকম করে আমরা বার করতে পারি পার্সেন্টেজ ইনক্রিজ কতটা, পার্সেন্টেজ ডিক্রিজ কতটা, এইটা আমরা বার করতে পারবো। এখানে কিছু এবার এক্সাম্পলস আছে, আমি কিছু এক্সাম্পলস রেখেছিলাম তোমাদের জন্য, কিন্তু আগে আমরা এই এক্সাম্পলস গুলোতে আসবো না। আমরা আগে কিছু সাধারণ এক্সাম্পল দেখবো, ঠিক আছে। নর্মাল একটা এক্সাম্পল দেখি, প্রথমে আছে এখান থেকে স্টার্ট করছি, চলো। For increment of 16.23% of a number, it becomes 490। চলো ঠিক আছে। The original number was কত? বলেছে ফর ইনক্রিমেন্ট অফ 16.23% অফ এ নাম্বার ইট বিকামস 490, মানে একটা নাম্বারকে 16.23% হারে যদি বাড়ানো হয় তাহলে করে ওটা 490-এ পরিণত হয়, 490। তাহলে অরিজিনাল নাম্বারটা কত ছিল এটা আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে। এবার দেখো পার্সেন্টেজ টু ফ্র্যাকশন গুলো এবার কিভাবে আমরা অ্যাপ্লাই করি। 16.23%-এ কি হচ্ছে আমার?
বাড়ছে, তাই তো? 16.23% মানে আমরা শিখেছি 1/6 এর ফ্র্যাকশনে। দেখে নাও, লিস্ট আছে তোমার কাছে। লিস্টটা শুরুর দিকে ছিল, 1 মিনিট, লিস্টটা বার করছি। এই যে লিস্ট, কোথায় গেল 16.23% যেন কোথায় দেখলাম? ওয়ের আর ইউ? এই যে 16.23% এইখানে। 16.23% হচ্ছে 1/6 এ আসছে, ঠিক আছে? ভালো কথা, আসুক 1/6 এ। কোথায় করছি যেন আমরা এখান থেকে? এক মিনিট, এখান থেকে করছি না? এই রে, কোথায় স্টার্ট করেছিলাম? এই তো এখানে করেছিলাম। তো 16.23% মানে 1/6, তাহলে 1/6 হিসেবে বাড়ছে। এবার দেখো ফ্র্যাকশনটা কি করে দেখবো। 6 কিন্তু আমার অরিজিনাল নাম্বার, একটা হচ্ছে আমার অরিজিনাল, আরটা হবে আমার ইনক্রিজড, মানে বেড়ে কতটা হলো, ঠিক আছে? 6 ছিল অরিজিনাল নাম্বার, তার মধ্যে বাড়ছে কত? 1। তো অরিজিনাল নাম্বার যদি 6 হয়, তার মধ্যে 1 বাড়ছে, তাহলে হবে কত? 7 হবে। অরিজিনাল নাম্বারটা কত হবে? 7 হচ্ছে, মানে ইনক্রিজ করার পর কত হচ্ছে? 7 হচ্ছে। ভালো করে বুঝবে এই জিনিসটা, কারণ আমরা যখন প্রথমে ওই ফ্র্যাকশনের এটা করেছিলাম, দেখো এখানে ভগ্নাংশটা কেমন ছিল? নিচে ছিল আমার অরিজিনাল কোয়ান্টিটি, উপরে ছিল ইনক্রিজ ইন কোয়ান্টিটি, মানে কতটুকু বাড়ছে, যতটুকু বাড়ছে ততটুকু। অথবা অরিজিনাল কোয়ান্টিটি নিচে ছিল, বা ডিক্রিজ ইন কোয়ান্টিটি, মানে কতটুকু কমছে সেটা উপরে ছিল। তো একইভাবে 1/6 এ যখন আমি ফ্র্যাকশন করছি, 1/6 এর ফ্র্যাকশন করা মানে নিচে যে 6টা আছে সেটা হচ্ছে আমার অরিজিনাল নাম্বার, উপরে যে 1টা আছে এখানে যেহেতু বাড়ছে, তাই ওই 1টা হচ্ছে আমার কতটুকু বাড়লো সেটা। তো 6 আমার অরিজিনাল, তার সঙ্গে যদি 1 বাড়ে তাহলে হচ্ছে কত? আলটিমেটলি বেড়ে কত হচ্ছে? 7 হচ্ছে। এবার এই যে 6, 7, 1 এগুলো যে লিখছি, এগুলো কি? এগুলোই কি আমার অ্যাকচুয়াল অ্যান্সার? নো, এগুলো কিন্তু আমার অ্যাকচুয়াল অ্যান্সার নয়। এইগুলো হচ্ছে আমার ফ্র্যাকশনাল ভ্যালুজ বলা হয় এগুলোকে, হ্যাঁ? এগুলো হচ্ছে আমার ফ্র্যাকশনাল ভ্যালুজ ফর কম্প্যারিজন। আমরা এগুলো তুলনা করার জন্য ব্যবহার করি, এগুলো কিন্তু আমার অরিজিনাল অ্যান্সার নয়। কার সাথে কম্প্যারিজন করি? কম্প্যারিজন উইথ অরিজিনাল ভ্যালুজ। এইটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। দুর্দান্ত একটা জিনিস, কারণ পাটিগণিত এরপরে এই প্রিন্সিপালের ওপর প্রচুর ভাবে ডিপেন্ড করছে। কারণ আমাকে বলা হয়েছে ইট বিকামস 490, মানে বেড়ে যাওয়ার পর নাম্বারটা কত হচ্ছে? 490। মানে এই যে ইনক্রিজ নাম্বারটা, এর অ্যাকচুয়াল ভ্যালু কত বলতো? এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 490, এর অ্যাকচুয়াল যে ভ্যালু সেটা হচ্ছে 490। কিন্তু আমি কম্পেয়ার করার জন্য যে ফ্র্যাকশনাল ভ্যালু যেটা পেয়েছি সেটা কত? সেটা পেয়েছি 7। তো 7 কে তুলনা করতে পারি 490 এর সঙ্গে। 7 এর যদি তুলনা করে 490 পাই, তাহলে 6 আমার চাই কোনটা? আমাকে জিজ্ঞেস করেছে অরিজিনাল নাম্বার কত ছিল। তো অরিজিনাল নাম্বারের ফ্র্যাকশনাল যে ফ্র্যাকশনাল ভ্যালু সেটা কত? 6। তাহলে 6 এর যদি তুলনা করি, তাহলে ওই একই রেশিওতে 6 এর তুলনা করলে আমি অরিজিনাল ভ্যালুটা কত পাবো? সেইটা পেয়ে গেলে আমি প্রথমের যে অ্যাকচুয়াল নাম্বার কি ছিল সেটা বার করতে পারবো। সিম্পল ঐকিক নিয়ম। 7 এর যদি ভ্যালু হয় 490, 1 এর ভ্যালু হবে তাহলে 490/7, আর 6 এর ভ্যালু চাই, যেহেতু অরিজিনাল নাম্বারটা বার করতে হবে, 6 এর ভ্যালু হবে 490/7 ইন্টু 6। কাটাকুটি করবো, 7 7 49 70, 70 ইন্টু 6 420। 420 হচ্ছে আমার এখানে অরিজিনাল নাম। যদি বলে যে কতটা বাড়লো এই ইনক্রিমেন্টটা, ইনক্রিমেন্ট ভ্যালুটা কত সেটা বার করো, ইনক্রিমেন্ট। তো তাহলে আমাকে এই 1 এর ভ্যালুটা বার করতে হবে। 1 এর ভ্যালু কত? এই যে 1 এর ভ্যালু আমি পেয়েছিলাম 490/7, এটা কাটাকুটি করতে পারো, তাহলে 70 দাঁড়াবে। তাহলে 70 হচ্ছে আমার অ্যাকচুয়াল ইনক্রিমেন্ট। এইগুলো কিন্তু সব আমার অ্যাকচুয়াল ভ্যালুস, এগুলো সব হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালুস, ঠিক আছে? এবার দেখো 420 তার সঙ্গে 70 যোগ করলেই আবার 490 আসছে, অর্থাৎ ব্যাপারটা মিলে যাচ্ছে। সবাই বলো ব্যাপারটা বুঝলে নাকি? একটু জানাও আমাকে যে কারো কোনো ডাউট আছে নাকি, বুঝলে নাকি। বাকিরা একটু জানাও একে একে। সুশোভন, অদ্রিজা, এই অদ্রিজা তো জানিয়েছে, সুশোভন এবং রাজন্যা। হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, নতুন যে আছে প্রিয়াঙ্কা এবং লাইলা, দুজনেই আমাকে জানাও। দাদা আরেকবার শর্ট একটু বুঝিয়ে দেবে? আচ্ছা বেশ, নিশ্চয়ই বুঝিয়ে দেবো। আচ্ছা লাইলা রয়েছে, তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা বেশ, ঠিক আছে। চলো তাহলে আরেকবার আমরা এটাকে একটু রিভাইজ করে নিই। ব্যাপারটা ব্যাপারটা কিছুই না। ব্যাপারটা যেটা হলো সেটা হচ্ছে যে
আমরা কি করলাম, পার্সেন্টেজ ওয়াইজ হচ্ছে আমরা একটা ইনক্রিমেন্ট পেলাম, ঠিক আছে, খুব ভালো কথা, পার্সেন্টেজ ওয়াইজ একটা ইনক্রিমেন্ট হলো আমাদের, ভেরি গুড। আচ্ছা, তো সেই পার্সেন্টেজ ওয়াইজ ইনক্রিমেন্ট যখন হলো, তো পার্সেন্টেজ থেকে আমি ওটাকে কি করছি, ফ্র্যাকশনে কনভার্ট করে নিচ্ছি, যেটা আমরা আগেই শিখলাম প্রথমে, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন কি করে তৈরি করতে হয়, ফ্র্যাকশনে কনভার্ট করি। ফ্র্যাকশনে কনভার্ট করার পর আমরা কি দেখলাম, ফ্র্যাকশনের একটা পার্ট থাকে ডিনোমিনেটর, একটা থাকে নিউমারেটর, মানে একটা লব একটা হর। তো নিচে যেটা থাকে হর, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অলওয়েজ যে কোনো পার্সেন্টেজ, ধরো কোনো মার্কস পেয়েছে, কারোর স্যালারি কমেছে বা বেড়েছে, কারোর ঘরের মান্থলি খরচাপাতি বেড়েছে কমেছে, যা কিছুতেই তুমি কম্পেয়ার করো না, কারণ নিচে যেটা থাকবে, ফ্র্যাকশনের নিচে যেটা থাকবে, সেটা হচ্ছে প্রাথমিক ভ্যালু বা অরিজিনাল ভ্যালু, মানে যেটা হচ্ছে রয়েছে প্রথমে, ওইটার হিসাবে এবার কমছে বা বাড়ছে কিছু একটা হচ্ছে, সেইটা হচ্ছে আমার অরিজিনাল ভ্যালু। ওপরে যেটা আছে সেটা হচ্ছে কতটা বাড়লো অথবা কমার ক্ষেত্রে কতটা কমলো, সেইটুকু। তো এইখানে কি হচ্ছে, এইখানে আমি ফ্র্যাকশন পেলাম 1/6, তার মানে অরিজিনাল ভ্যালু যদি 6 হয়, তাহলে তার মধ্যে 1 বাড়ছে, বেড়ে পড়ে আমার নাম্বার যেটা হবে সেটা কত, 6 আর 1 যোগ করে 7 দাঁড়াচ্ছে, ঠিক আছে। এবার 617, এই যে নাম্বারস গুলো, এগুলো কি, এগুলো কি আমার অ্যাকচুয়াল ভ্যালু? তা নয়, এগুলো হচ্ছে আমার ফ্র্যাকশনাল ভ্যালু, কম্পেয়ার করার জন্য ব্যবহার করি এগুলোকে। কি করব, এই একটা ফ্র্যাকশনাল ভ্যালুর আমাকে একটা ফ্র্যাকশনাল ভ্যালুর আমি অরিজিনাল ভ্যালুটা জানবো। যেমন এই ক্ষেত্রে দেখো, বলা হয়েছে যে নাম্বারটা বেড়ে গিয়ে 490 হয়ে যায়, তো আমার বেড়ে যাওয়ার পর এখানে ফ্র্যাকশনাল ভ্যালুতে নাম্বারটা কত আসলো, 7 আসলো। এই ফ্র্যাকশনাল ভ্যালু যে 7, এর অরিজিনাল ভ্যালুটা আমি জানি 490। তো 7 এর ভ্যালু যদি 490 হয়, তাহলে 1 এর ভ্যালু কত, এবং আমার চাই হচ্ছে নাম্বারটা প্রথমে কি ছিল, অরিজিনাল, মানে বাড়ার আগে নাম্বারটা কত ছিল, তো অরিজিনাল নাম্বারটার ফ্র্যাকশনাল ভ্যালু পেয়েছি 6, তাহলে সেই 6 এর ভ্যালু কত সেটা যদি বার করে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমি অরিজিনাল নাম্বারটাই পেয়ে যাচ্ছি। বোঝা গেল? তার জন্য হ্যাঁ দাদা, সিম্পল এবার ঠিক আছে। সিম্পল আমরা ঐকিক নিয়মের প্রয়োগ করছি। এবার এতটা না লিখে আমরা শর্টে লিখবো এবার থেকে এগুলোকে, কেমন করে, এই যে 7 এর ভ্যালু 490 কেমন করে লিখছি, আমার লেখার সাথে সাথে আমার কথার থ্রোটাকে মেলাও। 7 এর ভ্যালু উপরে দাগ দিলাম, যদি 490 হয়, 7 এর ভ্যালু নিচে লিখবো, যদি 490 হয় তার উপরে মাথায় 490 কে চাপিয়ে দেবো, তাহলে 6 এর ভ্যালু কত, যার ভ্যালু বার করতে চাইছি সেটাকে পাশে গুণ করে দেবো, সিম্পল। বোঝা গেল? মানে যারটা দেওয়া আছে, এই যে ফ্র্যাকশন ভ্যালু দেওয়া আছে, তার অরিজিনাল ভ্যালু যেটা হয় সেটা উপরে লিখে দিলাম, আর যেটা বার করতে চাইছি তার ফ্র্যাকশন ভ্যালুটাকে পাশে জাস্ট গুণ করে দিলাম। সিম্পল, 7 7 49 70, 70 6 420, অরিজিনাল যে নাম্বার সেটা আমার চলে আসলো। বুঝতে পারলাম আশা করছি। ওকে, এবার উম আরেকটা এক্সাম্পল দেখো। কি বলেছে, when 6.23% of a number is added to itself, মানে ভালো করে বুঝবো, ভালো করে বুঝবো, মানে একটা ধরো নাম্বার আছে, তার সাথে ওই নাম্বারে 6.23% যোগ করে দেওয়া হচ্ছে, মানে কথাটাকে একটু ঘুরিয়ে বলেছে, নাম্বারটাকে 6.23% হারে বাড়ানো হচ্ছে, ঠিক এটাই ঘুরিয়ে বলেছে। কারণ দেখো, আগের কোশ্চেনটা কি ছিল, ফর ইনক্রিমেন্ট অফ 16.23%, এবার 16.23% ইনক্রিমেন্ট হওয়া মানে কি, অরিজিনাল যদি ওই যে ফ্র্যাকশন আসলো 1/6, এবার অরিজিনাল যদি 1/6 হয়, এবার সরি অরিজিনাল নাম্বার যদি 6 হয়, তার সঙ্গে 1 যোগ করছি, অর্থাৎ বাড়াচ্ছি, মানে কি ওই 1 যেটা ইনক্রিমেন্ট সেটা অ্যাড করছি। তো আর এখানে কি বলেছে, এখানে বলেছে when 6.23% of a number is added to itself, মানে ওই নাম্বারটার সঙ্গে তার যে 6.23% সেইটাকে আমি যোগ করে দিচ্ছি। তো তার মানে কি হচ্ছে, নাম্বারটাকেই তো 6.23% হারে বাড়িয়ে দিচ্ছি, তাই কি না? তো বাড়ানোর পর কি হচ্ছে, ইট বিকামস 112, 112 হচ্ছে, বাড়ানোর পর সংখ্যাটা হচ্ছে 112। ফাইন্ড দ্য অরিজিনাল নাম্বার, অরিজিনাল নাম্বারটা তাহলে কত হবে?
তো একই প্রসেস 6.2-3%, ঠিক আছে। এটার আগে আমাকে কি করতে হবে, আমাকে ফ্র্যাকশন বার করতে হবে। ফ্র্যাকশন যদি বাই চান্স ভুলে গিয়ে থাকি, নো প্রবলেম, 318 দিয়ে 20/3 আসছে, ইন্টু 1/100 করে দিচ্ছি পার্সেন্টেজ তোলার জন্য। 20 একে 20, 20 5 100, অর্থাৎ 1/15 আসছে ফ্র্যাকশন। তাহলে +1, এই উপরেরটা বাড়ছে আর নিচেরটা আমি জানি অরিজিনাল। তাহলে অরিজিনাল যদি 15 হয়, তাহলে সেটা বাড়ছে +1, হচ্ছে কত, 16। বাড়ার পর দাঁড়াচ্ছে 16। এখানে বলেছে কি ইট বিকামস 112, মানে এই নাম্বারটা অরিজিনালি কত হয়ে গেছে, 112 হয়ে গেছে। তাহলে লিখতে পারি যে 16 এর ভ্যালু যদি আমার 112 হয়, আমাকে চাইছে অরিজিনাল নাম্বার কোনটা, অর্থাৎ 15 এর ভ্যালু বার করতে হবে। তাহলে 15 এর ভ্যালু কত, পাশে গুণ করে দিলাম। 16 আর 112 আমরা জানি কত হয়, 7 16 হয় 112, 7 15 কত হয়, 105 হয়। 7 15 105 হয়, 105। তাহলে অরিজিনাল যে নাম্বারটা, ইনিশিয়াল যে নাম্বারটা, সেটা কত ছিল, 105 আমার বেরিয়ে গেল এখান থেকে। বলো হ্যাঁ কিনা, হ্যাঁ। ক্লিয়ার? হ্যাঁ। আরেকটা জিনিস ছোট্ট করে শেখাই। দেখো, ধরো একটা নাম্বার আছে 240, ঠিক আছে। আমাকে বলা হয়েছে এই নাম্বারটাকে 30% বাড়ানো হলো, তাহলে নতুন নাম্বারটা কত হবে। আমরা নর্মালি কি করি, আমরা নর্মালি, আচ্ছা 240-এর উপর 30% বাড়ানো হচ্ছে, তাহলে 240-এর 30% কত হয়, আগে আমরা 240-এর 30% ইন্টু 30/100 করে বার করি। এই কাটলাম, এই কাটলাম, এই কাটলাম, এই কাটলাম, 24 কত হলো, 72 আসে। 30% বাড়ছে মানে 240-এর সঙ্গে 72 যোগ করে দেবো, তাহলে কত হবে নাম্বারটা, 240 + 72 সমান, এটা হবে 2, এটা 24 সাথে 31, 312। আমরা এইভাবে করে থাকি, কিন্তু এরকম দুইবারে না করে আমরা ডাইরেক্টলি করতে পারি। কিরকম, এমনিতে নর্মালি পার্সেন্টেজটাকে কি হিসেবে ধরা হয়, 100%। 30% বাড়ছে মানে আমরা কি করব, 240 এর উপর চাপিয়ে দেবো সোজা 100 + 30, 130%। 240-এর 130% কত, সেইটা বার করবো। এইটা যদি বার করি, তাহলে ডাইরেক্টলি বেড়ে যাওয়ার পর নাম্বারটা কত হলো সেটা পেয়ে যাবো। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, ভিজুয়ালাইজ করার ছোট ছোট টেকনিক। দেখো, সবসময় দেখছো তোমরা যেখানেই পার্সেন্টেজ থাকছে, পার্সেন্টেজটা তোলার জন্য আমরা কি করছি, ইন্টু 1/100 করছি, অর্থাৎ 100 দিয়ে আমি ভাগ করে দিচ্ছি। বলো হ্যাঁ কিনা, করছি তো। না। তাই পার্সেন্টেজ সবসময় দুটো জিরোকে ক্যান্সেল করছে, মানে মাল্টিপ্লাইড অবস্থায় যখন দুটো সংখ্যা রয়েছে এবং এর সঙ্গে যদি পার্সেন্টেজ থাকে, তো এখানে দুটো জিরোকে ক্যান্সেল করার অধিকার পার্সেন্টেজের আছে। কারণ পার্সেন্টেজটা তুললে এর নিচে তো 100 লিখবো, আর তার দুটো শূন্য তো এই দুটো শূন্য দ্বারা ক্যান্সেল হবেই। এই পার্সেন্টেজ তোলার জন্য আমরা এই দুটো শূন্যকে ডাইরেক্টলি ক্যান্সেল করে আমরা 24 ইন্টু দ্বারা এইভাবেও লিখে দিতে পারি। ওকে, পার্সেন্টেজের জন্য দুটো শূন্য ক্যান্সেল হচ্ছে, এইভাবে ভাবে আমরা ডাইরেক্টলি করতে পারি। এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট টিপস, ছোট্ট ছোট্ট জিনিস, যেগুলো কিন্তু স্পিড বাড়াতে হেল্প করবে। তো এটা ক্যালকুলেট করো কত আসবে, 4 13 52। দেখো, প্রিয়াঙ্কাকে বলি, এই 24 ইন্টু 13, নর্মালি তুমি হয়তো 24 ইন্টু 13 এরকম করে লিখেছো, 4 3 12, 2 হাতে রইলো 1, এরকম করেই করতে শিখেছো তো গুণগুলো। কিন্তু আমরা এভাবে আর করব না, আমরা 13 নামটা জানি, হ্যাঁ কি না, 13 নামটা জানি। আচ্ছা, তার আগে বলে রাখি, 1 থেকে 30 অব্দি নামতা, 1 থেকে 30 অব্দি আমার স্কোয়ার, এবং অন্তত 1 থেকে 15 অব্দি কিউব। এই ভ্যালুস গুলো কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু প্রাইমারি টাস্ক ইমপ্রুভ করার জন্য। তো এবার দেখো কি করছি, 13 নামটা আমরা জানি। তো কি করব, প্রথমেই 4 আছে, 4 এর সঙ্গে গুণ করবো। 4 13 কত হয়, 52, 52 এর 2 লিখলাম। হাতে কত রইলো, হাতে রইলো 5। এবার কি করব, এই যে 2, 2 আর 13 গুণ করবো, 13 2 = 26, তার সঙ্গে 5 থেকে যোগ করে দাও। 26 আর 5 যোগ করলে হয় 31, তাহলে 312 হয়ে গেল। এখানেও 312, এখানেও 312। বোঝা গেল, ব্যাপারটা কিন্তু একই হচ্ছে, আমরা শুধু এখানে ডাইরেক্টলি করলাম। একইভাবে যদি বলতো যে 240 নাম্বার, কিন্তু এর উপর তোমার 30% ডিক্রিজ হচ্ছে, তাহলে আমরা কি করতাম, আমরা ওই আলাদা করে না বার করে 240 ইন্টু, দেখো বলো তো 30% যদি কমে, তাহলে 240-এর কত পার্সেন্ট করলে আমরা ডাইরেক্ট নাম্বারটা পেয়ে যাবো, আইডিয়া লাগাও। 70%। অবশ্যই তাই। যদি 30% বাড়ার জন্য 100 + 30 করে 130% হতে পারে, তাহলে 30% কমার জন্য 100 - 30 করে আমরা লাগিয়ে দেবো ডাইরেক্ট 70%। পার্সেন্টেজের জন্য আবার আমরা দুটো শূন্য ক্যান্সেল করে দেবো এইভাবে। তাহলে 7 আর 24 গুণ করলে কত হবে, 7 2 14, 140, এবং 7 4 28, 140 আর 28 যোগ করলে হবে 168, 180। এইভাবে করা যায়, ওকে, ডাইরেক্টলি।
নয়তো করে শুধু শুধু প্রথমে ওর 30% বার করো রে, তারপরে অরিজিনাল সংখ্যা থেকে ওটাকে মাইনাস করো রে, কি দরকার আছে? আমি ডাইরেক্টলি যখন ওয়ান স্টেপ সলিউশনে পেয়ে যাচ্ছি জিনিসটা। বোঝা গেল? সবাই ক্লিয়ার? হুম। হ্যাঁ। আচ্ছা, when বলা হয়েছে when 14.27% of a number is subtracted from a number, সাবস্ট্রাক্টেড ফ্রম দা নাম্বার করে দাও। এই নাম্বার মানে অন্য কোনো নাম্বারের কথা ভাবতে পারো, দা নাম্বার মানে ওই নাম্বারটা থেকেই মাইনাস করা হচ্ছে, মানে এক কথায় বলতে গেলে একটা নাম্বার তাকে 14.27% হারে কমিয়ে দেওয়া হয়েছে, এবং কমিয়ে দেওয়ার পর নাম্বারটা দাঁড়িয়েছে 480। তাহলে অরিজিনাল নাম্বারটা কত ছিল একটু বার করে দেখতে হবে। এটা তোমরা একটু ট্রাই করো দেখি, আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি, এই 2 মিনিট মতন, তোমরা একটু ট্রাই করো দেখি কে কে পারে। একই কনসেপ্ট এখনই শিখেছি। পারলো কেউ? 560 হচ্ছে। 560 হচ্ছে, আচ্ছা বেশ, ভেরি গুড। আমরা দেখি
তো 14.27% করা মানে অ্যাকচুয়ালি আমাদের রেজাল্ট কি আছে, এটার ফ্র্যাকশন হয় তোমার 1/7। ভালো কথা। এবার এখানে কি হচ্ছে, কমছে, অর্থাৎ 7 যদি অরিজিনাল নাম্বার হয় তার থেকে 1 কমছে। তাহলে এই যে অরিজিনাল নাম্বার যদি 7 হয়, ওর থেকে আমি 1 কমাচ্ছি, তাহলে নাম্বারটা হচ্ছে কত, 6 পরিণত হচ্ছে। এবার বলা হয়েছে অরিজিনালের ভ্যালুর কত আছে, 480, মানে 6-এর আসল ভ্যালু বলা হয়েছে কত, 480 বলা আছে। কম্পেয়ার করি, 6-এর ভ্যালু যদি 480 হয়, তাহলে অরিজিনাল নাম্বারটা অর্থাৎ 7-এর ভ্যালু কত, 7-এর ভ্যালু কত, তাহলে 6-8-48 80, 7-8-56, অবভিয়াসলি 560 বা 560। 560 হচ্ছে এই নাম্বারের অরিজিনাল ভ্যালু। ভেরি গুড। তাহলে এইভাবে আমাদেরকে এই ছোট ছোট অ্যাপ্রোচ গুলো করতে হবে, ঠিক আছে। এবার এবার হচ্ছে আমরা একটা জিনিস শিখবো। এটা তো গেল, চলো একবার একবার করে বৃদ্ধি, ঠিক আছে। এবার আমরা একটা ছোট্ট জিনিস শিখবো, সেটাকে বলা হয় সাকসেসিভ মেথড, অর্থাৎ ক্রমান্বয়ে পর পর যখন কোনো ঘটনা ঘটছে সেটাকে বলা হয় সাকসেসিভ মেথড, ঠিক আছে। ধরো একটা টাউন, ঠিক আছে, তার পপুলেশনের কথা বলা হচ্ছে বা জনসংখ্যার কথা বলা হচ্ছে, পপুলেশন, ঠিক আছে। দেখা যাচ্ছে ফার্স্ট ইয়ার শহরটা তৈরি হলো, প্রথম বছরের জনসংখ্যা ছিল আমার দেখা যাচ্ছে এই 150 জন মতো, 150। সেকেন্ড ইয়ার কি হয়েছে, আমাকে বলা হলো যে জনসংখ্যা 20% বেড়েছে, এবং থার্ড ইয়ার জনসংখ্যা আমার 10% বেড়েছে। তাহলে থার্ড ইয়ারের শেষে আমার জনসংখ্যা টোটাল কত দাঁড়ালো, এটা কত হবে আমাকে বার করতে হবে, রাইট? ঠিক তো। এবার আমাকে তাহলে কি করছে, পর পর দুটো বারে আমার জনসংখ্যা বাড়ছে, অর্থাৎ দুবার আমাকে পার্সেন্টেজে ক্যালকুলেশন মারতে হচ্ছে। তো প্রথম বছর যদি 150 থাকে আর পরের বছর যদি 20% বেড়ে থাকে, তাহলে আমি বলতে পারি পরের বছর জনসংখ্যা কত হবে, 150-র ওপর 20% বাড়ছে, তাহলে 150-র সোজা 120% করি আমি। এই 120% অ্যাপ্লাই করলে যেটা পাবো, সেটা কখন হবে, এই সেকেন্ড ইয়ারের 20% জনসংখ্যা বৃদ্ধির পর যে জনসংখ্যাটা, সেইটা হলো আমার এটা বেরোলো। হ্যাঁ কি না বলো এতদূর অব্দি, হ্যাঁ। রাইট? এটা চাইলে কাটাকুটি করে তোমরা বার করতে পারো যে সেকেন্ড ইয়ারের শেষে কত জনসংখ্যা থাকবে, দরকার নেই, আমার দরকার ফাইনালি কত থাকছে। এবার এই জনসংখ্যার উপর আবার কি করা হচ্ছে, 10% জনসংখ্যা বাড়ছে, তাহলে এই জনসংখ্যাটার উপর আমি কি করছি, আবার 110% অ্যাপ্লাই করে দিচ্ছি, যেহেতু 10% বেড়েছে। এবার এই যে ফাইনালটা, এটা কত আসলো, পুরো থার্ড ইয়ারের পরে একদম ফাইনাল যে জনসংখ্যা কত দাঁড়াচ্ছে সেটা চলে আসছে। একটু ক্যালকুলেট করি, এটা কাটবো, এটা কাটবো, ঠিক আছে, এটাও কাটবো। 5-3-15 আসছে, 5-2 10 আসছে, 2-6 12 আসছে, 6-3 18 ইন্টু 11 আসছে, 18 ইন্টু 11 করা মানে 18 আর 18, 8 আর এখানে 198, 198। ফাইনাল জনসংখ্যা কত দাঁড়াচ্ছে, 198 আফটার, মানে থার্ড ইয়ারের পর এত দাঁড়াচ্ছে, এটা বেরোলো। বলো, এটা এতদূর দিয়ে আশা করছি সবাই বুঝতে পেরেছো, কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। হুম। তাহলে প্রথমে কি করলাম, প্রথমে আমার 150 জন দিয়ে স্টার্ট করেছিলাম, 20% বাড়লো প্রথমে, 150-র ওপর প্রথমে 20% বাড়ালাম, ঠিক আছে। বেড়ে এবার যতটা দাঁড়ালো, পরের যে 10% বৃদ্ধিটা, সেই 10% বৃদ্ধিটা কিন্তু 150-র ওপর বৃদ্ধি হচ্ছে না। 150 প্রথমে 20% বেড়ে একটা জায়গায় আসলো, যে জায়গায় আসলো তার উপর আবার 10% বাড়ছে, দিয়ে ফাইনাল যেটা হচ্ছে সেটা আমার লাস্ট জনসংখ্যা। বোঝা গেল ব্যাপারটা? এবার মজার বিষয়, এবার এটাকে আমরা সাকসেস, এটা তো নর্মালি করলাম, সাকসেসিভ মেথড লাগে আমরা কি করে করতে পারি, দেখো সাকসেসিভ মেথডে আমরা এটাকে দেখব। এখানে দুটো কলম বানা আছে, একটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল পপুলেশন, আর হচ্ছে ইনক্রিজড পপুলেশন, এটা ইনক্রিজড এর কলম। প্রথমে কত বেড়েছিল, প্রথমে আমার বেড়েছিল হচ্ছে 20% বেড়েছিল, তো 20% এর ফ্র্যাকশন কত হয়, 1/5। তার মানে অরিজিনাল যদি 5 হয়, তার মধ্যে 1 বাড়িয়ে হবে কত, 6 হবে। ভালো। পরেরটা কত ছিল, পরের বছর 10% বেড়েছিল, পরের বছর আমার 10% বেড়েছিল, 10% এর ভ্যালু হয় তোমার 1/10।
এবার সেকেন্ড ইয়ারের জন্য পরেরটার জন্য যেটা করব, 10-এর ওপর আমার 1 বেড়ে ইনক্রিজ হচ্ছে 11 জনসংখ্যা দাঁড়াচ্ছে, রাইট? এবার দুটো কমপ্লিট হয়ে গেল, আর তো কিছু হয়নি। এবার এখানে যেটা হয় দেখো, কিছু জিনিস বলে রাখি, শিখে রাখো। এই এই যে জিনিসটা অ্যারেঞ্জমেন্টটা এত দূর দিয়ে আসলো, কোনাকুনি চাইলে কাটতে পারি, মানে এই 5 আর 11-র মধ্যে যদি কাটাকুটি যায় কাটাকুটি যেতে পারে, 10 আর 6-এর মধ্যে যদি কাটাকুটি যায় কাটাকুটি যেতে পারে, কোনাকুনির মধ্যে আমরা কাটাকুটি করতে পারি। যেমন এখানে কোনাকুনি এটা কাটছে, দেখো 2-3-6 কাটতে পারি, 2-5-10 কেটে দিতে পারি, হলো। আর কিছু কাটাকুটি হবে না কোনাকুনি। এবার এই যে উপর নিচে এটা আর এটা, সরি মিনিট, এটা দাগ পড়ে গেল। এবার এই যে উপর নিচে যে এই দুটো থাকলো, উপর নিচে এই দুটো থাকলো, এগুলো কি হবে পরস্পর, এগুলো না গুণ হয়ে যাবে, মাল্টিপ্লাই হয়ে যাবে। এটা 5-5-এ 25 দাঁড়িয়ে যাবে এখান থেকে, এটা 3-11 আমার এখান থেকে 33 দাঁড়িয়ে যাবে, বোঝা গেল? এবার আলটিমেট কি হলো, এইটা অরিজিনালের খাতায় 25 দাঁড়ালো, এটা ইনক্রিজড এর খাতায় আমার 33 দাঁড়ালো। এবার আমাকে জানতে চেয়েছে, কি জানতে চেয়েছে, আমাকে জানতে চেয়েছে ফাইনাল পপুলেশন কত হবে। তো প্রথমে আমরা স্টার্ট করেছিলাম কত দিয়ে, 150 দিয়ে। আর এইটা আমার অরিজিনাল পপুলেশন 25, এই 25-এর অ্যাকচুয়াল ভ্যালু আমি জানি হচ্ছে কত, 150। তাহলে 33 মানে ইনক্রিজ হওয়ার পর 2 বছর বাদে কত হচ্ছে সেটা বার করতে হবে। তো করো, 25-এর ভ্যালু যদি জানি 150, তাহলে 33-এর ভ্যালু কত, 25-6 150 কেটে যাবে, 33 আর 6 মানে 6-3-18, আর 11 মাল্টিপ্লিকেশন করলে আর 198, এটা 198 দাঁড়াচ্ছে ক্যালকুলেট করে। দেখো আগেরটা তো 198 এসেছিল কিনা, 198 এসেছিল, যেখানে 198 এসেছিল, এবং এখানেও 198 এসে আমার মিলে গেল। এইটা হচ্ছে সাকসেসিভ মেথড। প্রথমে যেটা করলাম সেটা নর্মালি করেছিলাম, এইটা হচ্ছে সাকসেসিভ মেথড, যখন পর যখন বাড়ছে এরকম হচ্ছে। জরুরি নয় যে সবসময় বেড়েই যাবে, বা সবসময় কমলে কমেই যাবে, বাড়া কমা একসাথেও হতে পারে। হয়তো হতে পারতো প্রথম বছর 20% বেড়েছে, তারপর বছর আবার 10% কমে গেছে। তো যখন কমে যেত তখন আমরা কি করতাম, 1/10ই থাকতো। অরিজিনালটা তখন 10 হলে, এখন যেমন +1 করে ফাইনালটা 11 করেছি, ওটা তখন -1 করে ফাইনালটা 9 করতাম। ওই হিসাবে ক্যালকুলেশন চলতো। বলো সবাই ব্যাপারটা বুঝলে নাকি? হ্যাঁ। ক্লিয়ার হয়েছে সবার কাছে? হ্যাঁ। ওকে, আচ্ছা। এর উপর বেস করে একটা জিনিস আমরা করি, দেখো সেম জিনিস কিন্তু একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। সবাই খাওয়া দাওয়া করে বসেছো নাকি খিদে পেয়ে গেছে? সেই বসেছি। ওকে, length of a rectangle increased by 20% and breadth is decreased, এই যে ইনক্রিজ ডিক্রিজ মিলিয়ে দিলাম, decreased by 25%. Calculate change in percentage of area, মানে এরিয়াটা যে চেঞ্জ হলো তার পার্সেন্টেজটা কত। তো প্রথমে কি করা আছে, লেন্থ, রেক্ট্যাঙ্গেলের লেন্থ কি করা আছে, 20% বাড়ানো হয়েছে, আর ব্রেড যেটা আছে প্রস্থ, সেটাকে 25% কমানো হয়েছে। এবার এটার জন্য পার্সেন্ট এরিয়ার যে চেঞ্জটা হলো তাটা কত পার্সেন্টেজ চেঞ্জ হলো। আচ্ছা, সব থেকে বড় কথা, রেক্ট্যাঙ্গেলের এরিয়া আমরা জানি লেন্থ ইন্টু ব্রেড, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, ঠিক আছে, এটা আমরা জানি। চলো এবার আমরা দেখা যাক কি হতে পারে। এবার আমরা একইভাবে দুটো কলম আমি লিখছি। এই কলমগুলো লিখছি কিন্তু তোমাদের বোঝানোর জন্য, এগুলো কিন্তু পরীক্ষায় যে রাফে এরকম লিখে লিখে করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। লিখে লিখে না করলেই ভালো, কারণ যত লিখবো তত সময় নষ্ট হবে। অরিজিনাল আর ফাইনাল। তো প্রথমে আমরা এখানে না লেন্থের হিসাবটা করে নিচ্ছি, রেক্ট্যাঙ্গেলের যে লেন্থ তার একটা হিসাব করে নিচ্ছি। লেন্থ কি হয়েছে, 20% ইনক্রিজ হয়েছে। তো 20% ইনক্রিজ মানে 20% মানে 1/5 এর ফ্র্যাকশন বাড়ছে। অরিজিনাল যদি 5 হয়, তার মধ্যে 1 বাড়িয়ে ফাইনালটা 6 হয়ে যাচ্ছে, এখান থেকে যে 1 বাড়ছে দেখাচ্ছি। আর ব্রেডথ এর ক্ষেত্রে কি হচ্ছে, নিচেটা আমি ব্রেডথ এর জন্য রাখছি। ব্রেডথ এর ক্ষেত্রে হচ্ছে 25% ডিক্রিজ করছে, এবার 25% এর ফ্র্যাকশন কত হয়, 1/4 হয়, এটা ডিক্রিজ করছে।
অরিজিনাল যদি 4 হয় তার মধ্যে আমার এখান থেকে 1 কমে যাবে, 4 থেকে 1 বাদ দিলে তোমার 3 থেকে যাবে। ভালো কথা, চলে আসো, ফ্র্যাকশন কমপ্লিট। কাটাকুটি যদি করি এখান থেকে 2 দুগুণে 4 আর 2 3 6 কোনাকুনি কেটে যাবে। এবার কি নর্মাল সাকসেসিভের নিয়ম অনুযায়ী এটাতে মাল্টিপ্লাই হবে, 5 দুগুণ এটা হলো 10, 3 3 এটা হলো 9। আচ্ছা অ্যাকচুয়ালি দেখো এইটা কিন্তু আমার লেন্থের হিসাব ছিল, এটা আমার ব্রেডথের হিসাব ছিল, এটাও লেন্থের হিসাব ছিল, এটাও ব্রেডথের হিসাব ছিল। তা এইখানে লেন্থ আর ব্রেড মাল্টিপ্লাই করে এখানে 10 পেলাম, এখানেও লেন্থ আর ব্রেড মাল্টিপ্লাই করে 9 পেলাম। তাহলে বলতে পারি যে লেন্থ আর ব্রেড মাল্টিপ্লাই যখন হলো তাহলে এই ফ্যাক্টর গুলো আমার এরিয়ার জন্য আসলো, কারণ রেক্ট্যাঙ্গেলের এরিয়া লেন্থ ইনটু ব্রেড আমরা প্রথমেই জানি, হ্যাঁ কি না? সবাই বলো এটা বুঝলে নাকি? হ্যাঁ। ওকে, এবার আমাকে বলেছে ক্যালকুলেট চেঞ্জ ইন পার্সেন্টেজ অফ এরিয়া, মানে এরিয়ার যে চেঞ্জ সেটা কত পার্সেন্টেজ হারে চেঞ্জ হলো, কি হলো না হলো এটা আমাকে বোঝাও। তো অরিজিনাল প্রথমে কি ছিল 10, ফাইনাল কত হলো 9। আমি দেখতে পাচ্ছি 1 ভাগ কমে গেল, তাই 10 ছিল অরিজিনাল, তার থেকে 1 ভাগ কমলো, তাহলে আমি বলতে পারি যে 10-এর মধ্যে যদি 1 ভাগ কমে তো পার্সেন্টেজ বার করার জন্য 100-তে কত ভাগ কমবে, বা 1/10 আসছে মানেই আমি জানি এটা কাটাকুটি করলে সে 10%ই আসবে, তাহলে বলতে পারি যে 10% এখান থেকে ডিক্রিজ হলো। বলো সবাই, বলতে পারি নাকি? হুম। এটা বলতে পারি। এবার এটা অনেকে ভাবতে পারে যে অরিজিনাল আর ফাইনাল আমাকে পার্সেন্টেজ অফ এরিয়া চেঞ্জ কত বলেছে, তার মানে আমাকে প্রথমে ফার্স্ট মানে ইনিশিয়াল এরিয়া কত ছিল সেটা ভ্যালু বার করতে হবে, ফাইনাল এরিয়া বাড়া কমা হয়ে কত হলো তার ভ্যালু বার করতে হবে, ভ্যালু বার করার পর কত পার্সেন্টেজ কমা বাড়া হলো সেটা বার করতে হবে, তা নয়। এখানে আরেকটা টিপস শিখিয়ে রাখি, পার্সেন্টেজ ক্যালকুলেশন করার জন্য যদি আমার কাছে এরকম ফ্র্যাকশনাল ভ্যালু থাকে দুটো রাশির, মানে ধরো আমার বয়স আর ধরো তোমাদের কোনো একজন, ধরো সুশোভনের বয়স, ধরো আমার বয়স আর সুশোভনের বয়সের আমি অরিজিনাল গুলো জানি না, বাট বয়সের অনুপাতটা জানি, যে আমার আর সুশোভনের বয়সের অনুপাত এত, ধরো দেখা যাচ্ছে আমার আর সুশোভনের বয়সের অনুপাত 3:2, মানে আমার বয়স 3, সুশোভনের বয়স 2, এই অনুপাতে রয়েছে, ঠিক আছে? তাতে কিন্তু আমি বলতে পারবো যে সুশোভন আমার থেকে কত পার্সেন্টেজ বয়সে ছোট। 3 আমার, ওর 2, তো 3-এর থেকে কত কম, 1 কম। তো 3-এর থেকে 1 কম মানে কত, 1/3 এর ফ্র্যাকশন হওয়া উচিত। তাহলে সিম্পল ব্যাপার, 33.33% আমার হওয়া উচিত অ্যান্সার, এইভাবে করতে পারবো। জরুরি নয় যে আমাকে পার্সেন্টেজ কত কম বা বেশি সেটা বার করার জন্য দুটো ক্ষেত্রে আমাকে অরিজিনাল বয়সগুলো জানতে হবে বা অরিজিনাল ভ্যালুগুলো জানতে হবে। ওদের ফ্র্যাকশন ভ্যালু জানলে বা রেশিও ভ্যালু জানলে সেখান থেকেও কিন্তু আমরা একইভাবে পার্সেন্টেজ বার করে নিতে পারবো, যেটা এখন আমরা করলাম, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? এবার সাকসেসিভ না জানলে পরে এটা নর্মালি করতে গেলে কিন্তু অনেক ঝামেলা আছে। হ্যাঁ, যেমন যদি কোনো ক্লাস 10-এর বাচ্চা যদি এই কোশ্চেনটা করে, ক্লাস 10-এও কিন্তু মাধ্যমিকে এই কোশ্চেন গুলো আসতেই পারে, না আসার কিছু নেই। তো সে কি করবে, লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইনক্রিজড বাই 20%, সে ধরবে ধরি লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল হচ্ছে 100x, তাহলে ইনক্রিজ হয়ে কত হবে, 100x এর মধ্যে 20% বাড়াচ্ছি, মানে সোজাসুজি 20 যোগ করে দিতে পারি, যেহেতু 100 ধরেছি, তাহলে ওটা হবে 120x। ব্রেড হয়তো ধরেছিলাম 100y, ব্রেড থেকে 25% কমাচ্ছি, মানে ব্রেড কত হবে, 100 থেকে 25 বার গেলে 75y। তো লেন্থ পেলাম, ব্রেড পেলাম, তাহলে তখন কি করবে, ক্যালকুলেট চেঞ্জ ইন পার্সেন্টেজ, তখন কি করবে, তখন সে দেখাবে আচ্ছা ইনিশিয়াল এরিয়া কত ছিল, 100x ইন্টু 100y সমান এত, আর ফাইনাল এরিয়া কত হলো, 125x ইন্টু 75y গুণ করে সমান এত, তাহলে কত কমলো কত বাড়লো সেটা মাইনাস করে বার করলো, এরকম অনেক স্টেপস করতে হবে। কিন্তু সাকসেসিভ মেথড লাগালে পরে আমাকে এসব কিছুই করতে হবে না, অত খরচ না করে 2-3 লাইনের মধ্যে অঙ্ক আমার হয়ে যাবে। তো বোঝা গেল কনসেপ্টটা সাকসেসিভের? হ্যাঁ। ওকে, ঠিক আছে, ওয়েল ডান। আচ্ছা, এবার আজকে আর নতুন কোনো টপিকে এগোচ্ছি না, আপাতত পার্সেন্টেজের এই জায়গাটা অবধি আমি হল্ট রাখছি। নেক্সট ক্লাসে আমরা পার্সেন্টেজ রিলেটেড আরো ডিসকাশন করব, কারণ পার্সেন্টেজে অনেক কিছু আছে করার মতো, অনেক ছোট ছোট টপিক আছে, অনেক টাইপের কোশ্চেন্স আছে, কিন্তু যেহেতু সাকসেসিভ অবধি আমরা শিখলাম, তোমাদেরকে আমি এখানে বলি আমরা এই পেজগুলোর কোশ্চেন্স গুলো একটু ট্রাই করবো, ঠিক আছে? আমি দেখাচ্ছি তোমাদেরকে। এটা করবো না।
চলো, এই কোশ্চেনটা তোমরা, এই পেজটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এইটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক হিসেবে রাখছি। ট্রাই করো, দু একটা কোশ্চেন হয়তো একটুখানি ট্রিকি লাগতে পারে, কিন্তু একটু বুদ্ধি লাগালে করতে পারে। এটা স্ক্রিনশট অদ্রিজা নিয়ে নাও, যে গ্রুপে দিয়ে দাও সবার জন্য। এসে হুম। গেছে, হয়ে গেছে। আচ্ছা, আম, এইটা করার দরকার নেই, এটা দরকার নেই, এটা দরকার নেই, এটাও দরকার নেই। না, বাকিগুলো তোমাদের করার দরকার নেই, ওগুলো আমরা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি এগোবো, ঠিক আছে? তোমরা ওই পেজটাই করো আপাতত, ঠিক আছে? আর বাকি আমি যদি কিছু কোয়েশ্চেন যদি দেখতে পাই যে হ্যাঁ করার মতন রয়েছে ভালো, আমি তাহলে সেগুলো তোমাদেরকে দিয়ে দেবো। অথবা তোমাদের কাছে যদি ম্যাথসের যদি বই থেকে থাকে এক্সারসাইজ করার জন্য, তাহলে সেইখান থেকে একদম বেসিক লেভেলের কোয়েশ্চেন যেগুলো থাকবে একদম শুরুর দিকে, সেখান থেকে তোমরা নিজেরা কোয়েশ্চেন পড়েই বুঝতে পারবে কোনগুলো সাকসেসিভের কোয়েশ্চেন আছে, কোনগুলো বেসিক পার্সেন্টেজের কোয়েশ্চেন আছে। সেরকম টাইপের কোয়েশ্চেন গুলো তোমরা নিয়ে পরে ট্রাই করতে পারো, যে হ্যাঁ একবার সলভ করে দেখতে পারো যে তোমরা কেমন কেমন পারছো না পারছো, ঠিক আছে? ক্লিয়ার? কারো কোনো ডাউটস থাকলে বলো আজকের সম্বন্ধে। কিছু ডাউটস নেই? তাহলে রেকর্ডিংটা অফ